লার্নিং সেশন ফলোড বাই ইফতার এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের আজকের লার্নিং সেশনের মেইন স্পিকার আমাদের মধ্যে অলরেডি উপস্থিত হয়ে গেছে। আমি হালকা করে আমাদের স্পিকারের বায়োটা একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমাদের আছে মেইন স্পিকার Mohammad Abu Sadiq PNG is a renowned civil engineer, researcher and policy advocate dedicated to sustainable, affordable housing in Bangladesh. A former additional secretary to the government and Director General of Housing and Building Research Institute, HBRI. He advanced housing research, disaster and resilient construction and alternative materials after retirement. He founded the Center for Housing and Building Research HBRC, a mission-driven platform promoting low-carbon technologies and climate-adaptive housing under the vision Sustainable Housing for All. He pioneered the innovations such as micropile foundations, sandwich wall panels, interlocking art blocks, and ferrocement retrofitting, earning national and international recognition, including the Energy Globe International Awards. He worked to produce climate resilient housing models and portable ferrocement houses for flood-prone regions. Widely published and awarded, Sadiq continues to author textbooks advised on housing policy and campaign engineering as a public trust rooted in the integrity, responsibility, and a long-term national benefit. So, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটা নিরস বিষয়ের উপরে একটা আয়োজনের উদ্যোগ নেওয়ার জন্য। এবং আসলেই এই বিষয়গুলো নিয়ে আমরা অল্টারনেটিভ ম্যাটেরিয়াল টেকনোলজি নিয়ে খুব একটা আলোচনা হয় না। আমি মনে করি এটা আইএমই চিটাগংয়ের একটা মহৎ উদ্যোগ। তো আমরা যেহেতু আরও লোকজন আসবে, আমাদের কিছু জিনিস আমরা হয়তো এখন আলাপ করি, একটু অত ফর্মাল ওয়েতে না হলে একটু ইনফর্মালি হলো আমরা একটু আগাই আমরা, তারপরে আরও লোকজন আসলে যদি আলোচনার স্বার্থে কিছু আমাদেরকে রিপিট করতে হয় আমরা সেটা করব। আমরা চাই আমরা যে আলোচনাগুলো করব কেউ দেরিতে আসলেও যতদূর সম্ভব তাকে আমরা কম করে দেওয়ার জন্য আলোচনার সাথে। আজকে আমাদের আলোচনার বিষয় যেটা সাদার উপরে এটা আসছে না, alternative materials for architecture। আসলে আমি আমার যে পরিচয়টা আপনারা জানেন যে আমি এক্সিকিউটিভ ডিরেক্টর HBRC। আমি আসলে বিষয়গুলো যেহেতু আমি একজন গবেষক সব বিষয়গুলোকে একটু গতানুগতিক যে দৃষ্টি তার থেকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করে, তারপরে এটা হাইপোথিসিস হিসাবে যায়, এরপরে এটা টেস্টেড হয়, পরীক্ষিত হলে তখন এটা থিওরি হিসাবে আসে। তো যারা গবেষণা করে আমি মনে করি তাদের সবাই ওই যে রুটিন কাজ করে গবেষণা করে রুটিন কাজ অনুযায়ী গবেষণা করে আসলে কোনো রেজাল্ট পাওয়া যায় না, একটু ভিন্নভাবে চিন্তা করে। তো সে আমরা অল্টারনেটিভ ম্যাটেরিয়াল বলতে আমরা আসলে কি বুঝি? অল্টারনেটিভ ম্যাটেরিয়াল এক কথা যেটা আমরা বলবো এটা হচ্ছে আমি যদি পারফরম্যান্স বেস চিন্তা করি, অল্টারনেটিভ ম্যাটেরিয়াল মানেই যে কোনো একটা বদলে আমি আরেকটা দিলাম, that will not be an alternative material. Alternative material মানে হচ্ছে
এটা যে আগের যে একটা অ্যাডভান্সমেন্ট হতে হবে, অ্যাডভান্সমেন্ট থাকতে হবে, আদারওয়াইজ ওটাকে অল্টারনেটিভ ম্যাটেরিয়াল বলা যাবে না। আমি যে কোনো একটা ম্যাটেরিয়াল, যে কোনো টেকনোলজির যদি অল্টারনেটিভ টেকনোলজি বলি, তার মানে দ্যাট ইজ মোর অ্যাডভান্স, আপডেটেড। সেই হিসাবে অল্টারনেটিভ ম্যাটেরিয়াল হচ্ছে যেটা প্রচলিত যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালের চেয়ে অ্যাডভান্স গুণাগুণ সম্পন্ন ম্যাটেরিয়ালকে আমরা অল্টারনেটিভ ম্যাটেরিয়াল বলি। এখানে আছে যে আমাদের যে এনার্জি এফিসিয়েন্সি, সাস্টেনেবিলিটি, পারফরম্যান্স লজিক। এনার্জি এফিসিয়েন্সি এটা তো আমরা সবাই দৈনন্দিন প্র্যাকটিসে নিয়ে আসছি। আমরা এখন সবাই চেষ্টা করি যে এনার্জি এফিসিয়েন্ট, এবং পুরা গ্লোব আমাদের কিছুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা ছিলেন যিনি ডক্টর ইউনূস, ওনারও একটা 3-0 তত্ত্ব আছে আমরা জানি, 3-0 থিওরি। সেই 3-0 থিওরি একটা হচ্ছে পভার্টি এলিভিয়েশন, আর একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পভার্টি, আর একটা হচ্ছে জিরো কার্বন এমিশন। তো আমরা যারা গবেষণা করি, আমরা প্রচলিত এই মতবাদগুলোর মধ্যে এগুলোকে নিয়েও আমরা অ্যানালাইসিস করি, এগুলোকে নিয়ে কাজ করি। যেমন এই যে 3-0 থিওরি, এটাকে আমি 100% সমর্থন করি। এটা বাট আমরা মনে করি এটা ইনকমপ্লিট। এটার সাথে আরো একটা জিরো আমরা যোগ করি, সেটা হচ্ছে জিরো ওয়েস্টেজ। আমাদের যে ওয়েস্টেজ যেটা হয়, জিরো ওয়েস্ট হলে এখন 4-0 হয়ে যাচ্ছে। তো আমরা সারা দুনিয়া 3-0 থিওরি, বাট আমরা গবেষকরা মানে আমরা এটাকে ওই 4-0 থিওরি মাথা নিয়ে আমরা কাজ করি। তো সেখানে আর সাস্টেনেবিলিটিও নিয়ে আমার যেটা বললাম যে আমরা একদম গবেষকরা সবকিছু সাদা চোখে দেখি না, একটু সাদা চোখে একটু চশমা লাগায় দেখি। সেটা হলো সাস্টেনেবিলিটি বলতে কিন্তু একটু ভুল ধারণা আমরা পাই। কেন ভুল ধারণাটা পাই? ভুল ধারণা পাই আমাদের সাস্টেনেবিলিটির একটা বাংলা প্রতিশব্দ করা হয়েছে, যেটা হচ্ছে টেকসই। আপনারা জানেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বাংলায় আমরা বলি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। তো সাস্টেনেবিলিটি, ওই যে বললাম আমরা গবেষকরা একটু ক্রিটিক্যালি দেখি, সাস্টেনেবিলিটির যে বাংলা শব্দ এটা কখনোই টেকসই হতে পারে না। টেকসই আর সাস্টেনেবিলিটি যোজন দূরত্ব। সাস্টেনেবিলিটি ডেফিনিশন আমরা যেটা দেই, যেটা জানি, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি হলো যে আমি যে কাজে করি উন্নয়ন করব, বাট এটা আমার ফিউচার জেনারেশনের কোনো ক্ষতি না করে। এটা হচ্ছে মুদ্রা কথা সাস্টেনেবিলিটি, যে আমি এখন ডেভেলপমেন্ট হবে কিন্তু আমার ফিউচার জেনারেশনের জন্য হার্মফুল কিছু না ঘটায়। আর এটাতে ইট ইনক্লুডস ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি, যে এই তিনটা ফিল্ড কভার করে। অন দ্য আদার হ্যান্ড আমি যদি বলি টেকসই মানে যেটা মিন করে শুধু ডিউরেবিলিটিটাকে টেকসই। এই ডিউরেবিলিটি, ওই সাস্টেনেবিলিটি অন্তত 4টা ক্রাইটেরিয়ার একটা ক্রাইটেরিয়া মাত্র। ডিউরেবিলিটি একটা সাস্টেনেবল, যেমন আমরা একটা সাস্টেনেবল হাউস যদি বলি, সাস্টেনেবল বিল্ডিং বলি, তাহলে আমরা এটা ফুলফিল করতে হবে, এটা ডিউরেবল হতে হবে, এটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হতে হবে, এটা হাইজিনিক হতে হবে, এটা অ্যাফোর্ডেবল হতে হবে, মানে কস্ট ইফেক্টিভ হবে। এরকম সোশিও ইকোনমিকের সবগুলো প্যারামিটার পজিটিভ হলে আমরা সেটাকে বলছি সাস্টেনেবল। কিন্তু বাংলার টেকসই কিন্তু এটা মিন করে না।
যে কারণে আমি আমার HBRC-র যে কোনো ডকুমেন্টে আমরা টেকসই কথাটা ব্যবহার করি না, আমরা সাস্টেনেবলকে বাংলা লিখেই দিই। সাস্টেনেবল মানে সাস্টেনেবল, এটা আমার হচ্ছে যে এটা চালু করতে হবে। আদারওয়াইজ বাংলা একাডেমি যদি এটা নতুন কোনো বাংলা বের করে তাহলে সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি, বাট সাস্টেনেবল এখন সাস্টেনেবলে বলবো আমরা। তো সাস্টেনেবল হচ্ছে সাস্টেনেবিলিটি, আমরা উইদাউট এনি হার্ম ফর দ্য ফিউচার জেনারেশন। আর পারফরম্যান্স লজিক যেটা, পারফরম্যান্স লজিকটা হচ্ছে এটা তো আমরা ইংরেজি প্রতিশব্দ থেকে বলছি যে পারফরম্যান্স রিলেটেড যে যুক্তি, যে লজিক, সেটাকে আমরা পারফরম্যান্স লজিক বলি। এখন পারফরম্যান্সের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করতে চাই যে আমরা পারফরম্যান্সটাকে কিভাবে দেখি। আমি যদি একটু দেখি যে আমি এটা নিয়ে আরো পরে আলোচনা আসবে করব, আমরা বর্তমানে আমাদের যে সিস্টেম, যেমন আমাদের বিল্ডিং কোড আছে, এই বিল্ডিং কোডটা হচ্ছে প্রেসক্রিপটিভ। আমরা প্রেসক্রিপশন যেটা দেয়, ডাক্তার প্রেসক্রিপশন দেয়, ওষুধের নাম লিখে দেয়, ডোজটা বলে দেয়, সকাল 3 বার খাবে 2 বার খাবে, এটা হচ্ছে প্রেসক্রিপশন। আমাদের বিল্ডিং কোডটা হচ্ছে প্রেসক্রিপটিভ কোড, কিন্তু এটা আগে ছিল ওয়ার্ল্ড ওয়াইড। এখন যেটা বেশি এফেক্টিভ সেটা হচ্ছে পারফরম্যান্স বেসড কোড। তো পারফরম্যান্স বেসড হচ্ছে, যেমন আমি এরপরে আলোচনা আসবে, তো আমরা এই যে পারফরম্যান্স মানে পারফরম্যান্স ইভালুয়েট করে সেটাকে ভালো করবো না খারাপ করবো, সেই যে যুক্তি, সেটাকে আমরা বলছি পারফরম্যান্স লজিক। আমরা পারফরম্যান্স বেসড ইভালুয়েশনে বিশ্বাস করি এবং মনে করি সেটা হওয়া উচিত। এই পারফরম্যান্স বেসড অ্যাপ্রোচ ফর কোস্টাল বাংলাদেশ, এটা হচ্ছে আজকের সেমিনারে একটা থিম, যে আমরা যেহেতু চিটাগংটা কোস্টাল সিটি, তো আমরা আজকে আলোচনাটা আমরা চেষ্টা করব কনফাইন করতে এই চিটাগং বেসড, কোস্টাল সিটি বেসড। শুধু সিটি না, আমাদের কিছু সিটির বাইরে আরবান এন্ড রুরাল কিছু ইস্যু আসবে আমাদের। এই জন্য আমাদের বেসিক যেটা, সেটা হচ্ছে আমরা এই যে পারফরম্যান্স বেসড যে কনসেপ্ট, এখানে বেসিক জিনিস হলো আমরা রাইট ম্যাটেরিয়াল, রাইট কনটেক্সট, রাইট পারফরম্যান্স, এটাকে যদি আমরা সমন্বয় করতে পারি, then we will get the best result. আমি কিছুটা মানে এটা ব্যাকগ্রাউন্ড একটু বলি, যেহেতু আমাদের এনার্জি এফিসিয়েন্সির বিষয় আছে, সাস্টেনেবিলিটি নিয়ে আমাদের আজকে কনসার্ন। আমরা বলি যে 2015-তে আমরা সবাই জানি, এটা সবার জানা, যে বিশ্ব জলবায়ু সম্মেলনে 2015-তে প্যারিসে যখন হয়, সেখানে একটা প্যারিস এগ্রিমেন্ট হয়। সেই এগ্রিমেন্টে একটা সিদ্ধান্ত ছিল, যেটাকে আমরা কম বলি, কনফারেন্স অফ পার্টিস, এটা হচ্ছে জলবায়ু সম্মেলন। সেই প্যারিসে একটা সিদ্ধান্ত ছিল যে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এই গ্লোবাল ওয়ার্মিংটাকে যদি আমরা এখনো এটাকে কন্ট্রোল করতে না পারি, এটা যদি আনকন্ট্রোল যায়, ডেভেলপমেন্টের সাথে যে কার্বন এমিশন হচ্ছে, গ্রিন হাউস গ্যাস এমিশন হচ্ছে, এটা যদি এভাবে চলতে থাকে, তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য একসময় আমাদের পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে। এবং তাহলে সিদ্ধান্ত হলো যে এটাকে এই গ্লোবাল ওয়ার্মিং যেটা টেম্পারেচার রাইজ, এটাকে 2 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। 2 ডিগ্রির মধ্যে কিসের তুলনায়? প্রি ইন্ডাস্ট্রিয়াল যে এরা ছিল, যে 1890 থেকে 1900 পর্যন্ত, 1900 সালের পরে আমরা ইন্ডাস্ট্রিয়াল এজ হিসাবে আমরা হিসাব করি। তাহলে 1900 সালে গ্লোবাল টেম্পারেচার যে লেভেলে ছিল, এখন আমার
সেখান থেকে অলমোস্ট 1.3 ডিগ্রি এটা বেড়ে গেছে। এখন প্যারিস সম্মেলনে যেটা হলো যে আমরা এটাকে কোনো অবস্থাতেই 2 ডিগ্রির বেশি বাড়তে দেওয়া যাবে না, তাহলে বসবাসের অযোগ্য হয়ে যাবে। তবে প্রিফারেবলি এটাকে 1.5 ডিগ্রি রাইজ এটার মধ্যে লিমিটের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। এবং সেটার জন্য বিভিন্ন আরো অনেক কিছু আছে, যেমন ডেভেলপিং কান্ট্রিগুলো তাদেরকে ডেভেলপ কান্ট্রিগুলোর উন্নয়ন বাজেটের একটা স্মল পার্সেন্টেজ আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলোর জন্য ব্যয় করা, যাতে গ্লোবাল ওয়ার্মিংটাকে ঠেকানো যায়, স্লো করা যায়। যে কারণে আমরা ওই ক্লাইমেট চেঞ্জ ফান্ড আমরা কিন্তু ডেভেলপ কান্ট্রিগুলোতে কিছু পাই। তো দুঃখজনক হলো আমাদের দেশে আমরা যে ফান্ড পাই, যেটা দেওয়ার কথা সেটা পুরা দেয় না, আর যেটা দেয় সেটা আমরা খরচ করতে পারি না। তো এই যে 2 ডিগ্রি 1.5 ডিগ্রি এবং বাংলাদেশ 2015-তে এনডিসি মানে ন্যাশনালি ডিটারমাইন্ড কমিটমেন্ট আমরা নিজেরাই এক্সারসাইজ করে আমরা বলছি আমরা 2030 সালের মধ্যে আমাদের দেশে যে কার্বন এমিশন, সেই কার্বন এমিশনটা 2030 সালের মধ্যে যেটা হওয়ার কথা তার থেকে আমরা 20% কার্বন এমিশন কমাবো। এটা বাংলাদেশ কমিটেড। এবং 2021-এ গিয়ে এটাকে আবার একটু রিভাইজ করে 15 থেকে 21-এ এসে বাংলাদেশ সরকার এটাকে রিভাইজ করে বললো যে আমরা 21.85 টাইম হবে, যে আরো 5% যেটা হচ্ছে, একটা হচ্ছে 20% যেটা ছিল সেখানে ছিল যে 5% আনকন্ডিশনাল, মানে আমি নিজস্ব উদ্যোগে নিজের খরচে নিজের উদ্যোগে আমি 5% কার্বন এমিশন কমাবো, আর 15% এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে সহযোগিতা সেটা পাওয়ার সাপেক্ষে আমি কমাবো। এটা 21-এ গিয়ে ওই যে 5%কে আমরা 6.5 সামথিং লাইক দ্যাট ওরকম করছে, 6 থেকে 7%, আর ওই 15টাকে 15.5 বা 15.1 15.2 এরকম একটা ফিগার আসছে। তো প্রায় 22-এর মতো সে এটা বাংলাদেশের কমিটমেন্ট। এটা কমিটমেন্ট হচ্ছে আমরা 30-এর মধ্যে এটা অ্যাচিভ করব। The built environment cannot remain unchanged. আমরা আসলে যদি আমাদের এখনকার যে বিল্ড এনভায়রনমেন্ট আছে এটা যদি আমরা আনচেঞ্জ রাখি, তাহলে কিন্তু ওই যে লাগাম টেনে ধরা যাবে না গ্লোবাল ওয়ার্মিং এর। এবং গ্লোবাল ওয়ার্মিং এ যেটা বিশ্বাস করা হয় সেটা হচ্ছে আমাদের মতো বাংলাদেশের মতো যেগুলো সি লেভেল থেকে খুব বেশি উপরে না, মালদ্বীপ বাংলাদেশের মতো দেশগুলো, এরা সবচেয়ে বেশি সাফারার হবে। এই জন্য আমরা তুলনামূলকভাবে বেশি কনসার্ন। বিল্ড এনভায়রনমেন্ট ম্যাটার্স, কেন ম্যাটার্স করে? বিল্ডিং এন্ড কনস্ট্রাকশন 1/3 অফ গ্লোবাল কার্বন এমিশন, কার্বন ডাইঅক্সাইড এমিশন। আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড এমিশন, কার্বন এমিশন আর গ্রিন হাউস গ্যাস এমিশন এটা পুরোপুরি এক কথা না। গ্রিন হাউস গ্যাস বলতে কার্বনের সাথে যেমন মিথেন বা আরো গ্যাসগুলো সহ কার্বন ইকুইভ্যালেন্ট যেটা সেটা গ্রিন হাউস গ্যাস। তো আমরা গ্রিন হাউস গ্যাস সবগুলো মিলে প্রায় 150 টনের মতো এমিশন হয়, আর শুধু কার্বন ডাইঅক্সাইড এমিশন হয় 100 টনের মতো। এটা এবং বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে টোটাল যে গ্লোবাল যে কার্বন এমিশন তার 1/3 শুধু এই কনস্ট্রাকশন সেক্টর থেকে আসে। তাহলে আমাকে যদি কার্বন এমিশন টুয়ার্ডস জিরো আমাকে কাজ করতে হয়, আমরা যারা বিল্ডিং সেক্টরের সাথে জড়িত ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, প্ল্যানার, প্যানেজার, আমরা আমাদের দায়বদ্ধতাটা আমরা ধরতে পারি যে 1/3 হচ্ছে আমাদের দায়বদ্ধতাটা আমাদের ঘাড়ে পড়বে। যেহেতু আমরা 1/3 কার্বন এমিশনের সাথে আমাদের একটা কাজের
সংশ্লিষ্টতা আছে এবং আমাদের দেশে প্রায় 30 বিলিয়ন ব্রিক আমরা উৎপাদন করি এভরি ইয়ার। এখন এই যে 30 বিলিয়ন যে ব্রিক উৎপাদন হয়, সে 30 বিলিয়ন ব্রিক থেকে 20 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে। এখন এটা নিয়ে একজ্যাক্ট ফিগার আসলে আপনাদের কারো কাছে নাই, কেন নাই? 30 মিলিয়ন ব্রিক উৎপাদন হয় এটা ঠিক, কিন্তু এর একটা অংশ, বেশ উল্লেখযোগ্য অংশ কিন্তু আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আমরা এক্সপোর্ট করি। এখন প্রতিবেশী রাষ্ট্রে যে এক্সপোর্ট করি কত আর আমাদের দেশে ইউজ হয় কত, এই তথ্যটা কেউ কোথাও সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। তবে যেহেতু এক্সপোর্ট করি আর আমরা ব্যবহার করি, এটা এই 20 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু আমরা জেনারেট করছি। আবার আর আমাদের যে কমিটমেন্ট যে আমরা 5% বা 6% কার্বন ডাইঅক্সাইড যেটা এটা কমাবো, সেটা আবার যদি টোটাল 150 ধরি গ্রিন হাউস গ্যাস, তার যদি আমি এখানে অবশ্য গ্রিন হাউস গ্যাস বলা ছিল না, প্যারিস এগ্রিমেন্টে কার্বন ডাইঅক্সাইড কার্বনের কথা বলা ছিল। কার্বন যদি আমি 100 মধ্যে আমার 5 মিলিয়ন টন যদি আমি কমাতে পারি, তাহলে আমার কমিটমেন্ট কিন্তু আমরা রাখতে পারি। ওয়ারাজ আমার শুধু ব্রিক থেকে 20 মিলিয়ন টন আমরা প্রডিউস করছি। সো আমাদের দেশে আমরা যে ম্যাটেরিয়াল সিলেকশন করছি, আমি বলতে চাচ্ছি যে আমরা এটা ইটস নট নিউট্রাল, আমরা নিউট্রালি আমাদের ম্যাটেরিয়াল সিলেকশনটা করতে পারছি না। এখন why this discussion matters now is it চট্টগ্রাম টুডে, চট্টগ্রামের কন্টেক্সচুয়াল ইস্যু হচ্ছে এটা কোস্টাল, এটা স্যালাইন এক্সপোজার, হাই হিউমিডিটি, হেভি মনসুন, সাইক্লোন প্রোন, হাই সিসমিক রিস্ক, র্যাপিড ভার্টিক্যাল গ্রোথ, 8 to 12 স্টোরি, ব্রিক প্লাস আরসিসি স্টিল ডমিনেট। আমরা এখনো কনস্ট্রাকশনে, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশনে আমাদের স্টিল এবং ব্রিক এবং আরসিসি এটা এখনো ডমিনেট করছে। ক্লাইমেট চেঞ্জ, ডিউরেবিলিটি অ্যান্ড কস্ট প্রেশার, এই জিনিসগুলো আমরা চিটাগং নিয়ে আলোচনা করতে গেলে আমাদের এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। আমাদেরকে এই শিফটিংটা আমাদের বিবেচনায় রাখতে হবে। শিফটিংটা কি শিফটিং? আমাদেরকে যে ম্যাটেরিয়াল হ্যাবিট, যেটা ম্যাটেরিয়াল হ্যাবিট থেকে আমাদেরকে পারফরম্যান্স লজিকে যেতে হবে। ম্যাটেরিয়াল হ্যাবিট বলতে যেমন আমি নিজেও সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন কাজের সাথে জড়িত। আমরা ওই যে যারা মনে করেন যে অ্যাপার্টমেন্ট কিনবে যারা, তাদেরকে যদি বলি যে ইটের দেয়ালের চেয়ে অন্য কোনো দেয়াল যদি দেই, তারা নেবে না। তারা বলে না, প্যারেক মারা যায় না, তারপরে কি হবে জানি না, সবসময় যেটা দেখে আসছি আমরা উঠে দেবো। তো এটা আমাদের একটা, এটাকে আমরা ম্যাটেরিয়াল হ্যাবিট হিসাবে নিচ্ছি যে আমরা যেটা, আবার ডিজাস্টার ম্যানেজমেন্টের ভাষায় আমরা বলি হিউম্যান অ্যাপেথি, মানে মানুষের যে স্থিতি জড়তার কারণে আমরা ওখান থেকে আমরা নর্মালি সরতে পারি না। তারপরে ইনিশিয়াল কস্ট ফোকাস, এটা থেকে আমাদেরকে লাইফ সাইকেল পারফরম্যান্সের বিবেচনা দিতে হবে আমাদেরকে। আমরা বর্তমানে যেমন আমরা একটা বিল্ডিং সম্পর্কে, একটা ভবনের আমরা কস্ট এস্টিমেট করি, আমরা কস্ট এস্টিমেট করে সেই বিল্ডিংটা আমরা স্ট্যান্ডার্ডাইজ করি যে এই বিল্ডিং করতে 1 কোটি টাকা খরচ, ওয়ারাস এই বিল্ডিং করতে 1 কোটি 10 লাখ টাকা খরচ। এবং আমরা যেটা 1 কোটি টাকা খরচ, সেটাকে আমরা বলতেছি ইকোনমিকে, কস্ট ইফেক্টিভ। কিন্তু আসলে কি তাই? যে বিল্ডিংটা 1 কোটি টাকা করলাম, পাশে আরেকটা বিল্ডিং আরেকজন 1 কোটি 10 লাখে করলো, এখন আমরা যে 1 কোটি টাকা করলো, এটাকে কি কস্ট ইফেক্টিভ বলা ঠিক হবে কি হবে না? এই জিনিসটা জন্য আমাদেরকে লাইফ সাইকেল পারফরম্যান্সটা অ্যানালাইসিস করতে হবে। তারপরে হচ্ছে হ্যাভি সিস্টেম। বর্তমানে যে আমরা আমাদের যে বিল্ডিং স্ট্রাকচারকে আমরা যে হ্যাভি
একটু ওয়েটিং করে ফেলছি, এটা থেকে চেঞ্জ করতে হবে, অপটিমাইজ সিস্টেমে আমাদেরকে যেতে হবে। আমি লাইট সিস্টেম বলছি না, আমি বলছি এটাকে অপটিমাইজ, যতটুকু বিল্ডিং এর ওজন কমানো যায় এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এটা কেন চেষ্টা করতে হবে সেটা আপনার সামনে আলোচনায় আসবে। রিফ্রেগমেন্ট এটা আমি একটু বলছি যে অল্টারনেটিভ ম্যাটেরিয়াল, নট নেসেসারিলি এটা যে আমি একটার বদলে আরেকটা দিচ্ছি। অল্টারনেটিভ ম্যাটেরিয়াল মানে হলো যে এটা পারফরম্যান্সটা আপগ্রেড করাটাকে আমরা অল্টারনেটিভ বলছি। ইটস নট দ্য রিপ্লেসমেন্ট অফ এনি ম্যাটেরিয়াল। একটা সিম্পল কোশ্চেন যদি আমরা এভাবে চিন্তা করি, কি হয় আমাদের যদি আমরা বর্তমান যে বিল্ডিং এর যে ওজন, একটা বিল্ডিং এর পুরো ওজনে যদি আমি 40% ওজন কমায় ফেলতে পারি, তারপরে যদি আমি এটার যে কুলিং লোড, যেটা কুলিং লোড, আপনার কুলিং লোডটা কি, আমার এয়ার কন্ডিশনিং লোড, আমার ফ্যান চালানো, এই কুলিং লোডটাকে যদি আমি 20% কমায় ফেলতে পারি, তারপরে ইনক্রিজ ডিউরেবিলিটি ইন স্যালাইন এয়ার। আমরা জানি চিটাগং যেহেতু সমুদ্র তীরবর্তী, এখানে বাতাসেও কিন্তু লবণ আছে। এই যে স্যালাইন এয়ারে যদি এটা আমি বিল্ডিং এর ডিউরেবিলিটি কম হয়, স্যালাইনিটির কারণে কোস্টাল নিয়ার কোস্ট, আমার ঢাকায় একটা বিল্ডিং এ এক্স্যাক্টলি সেম কোয়ালিটির বিল্ডিং যদি হয়, সেম কোয়ালিটি কনস্ট্রাকশন হয়, কংক্রিটের একই কোয়ালিটি হয়, তাহলে ঢাকা একটা বিল্ডিং এর ডিউরেবিলিটি যা চিটাগাংয়ে তার চেয়ে কম হবে, কারণ এইটা স্যালাইন এনভায়রনমেন্ট, সে কারণে কম হবে। তো সেই যে আমরা যদি স্যালাইন এনভায়রনমেন্টে আমরা যদি ডিউরেবিলিটি বাড়ায় ফেলতে পারি, তারপরে লাইফ সাইকেল কস্ট অ্যাটলিস্ট 50 ইয়ার্স যদি হিসাব করি, তাহলে যদি আমরা লাইফ সাইকেল কস্টটাকেও কমায় নিয়ে আসতে পারি উইদাউট চেঞ্জিং দ্য আর্কিটেকচারাল আইডেন্টিটি। মানে বর্তমানে আমরা আর্কিটেকচারাল যে পারফরম্যান্স সুবিধা যা রাখছি সব ঠিক রেখে আমরা যদি কল্পনা করি যে আমরা এটা 40% ওজন কমাবো, আমরা কুলিং লোড কমাবো, আমরা ডিউরেবিলিটি বাড়াবো, লাইফ সাইকেল কস্ট কমাবো, তো এইগুলো যদি কমায় তাহলে কি হবে? তাহলে আমরা এখানে আমরা সবাই মনে করবো যে আমার যদি আর্কিটেকচার কোনো কিছু স্যাক্রিফাইস না করে আমি যদি এটা করতে পারি তাহলে তো ভালো। Chattogram deserves architectures that respond to climate, corrosion and earthquake risk, not architecture that ignores performance. এটাতেও আমরা সবাই একমত। What is performance based design, যেটা আমি একটু আগে বলছিলাম, এটা খুব সহজ এক্সাম্পল দিয়ে আমরা বলছি প্রেসক্রিপটিভ অ্যাপ্রোচ। যেটা আমাদের বর্তমানে কি আছে, আমরা মোটামুটি আমাদের সবার মাথায় ঢুকে গেছে, আমরা একটা ফ্রেম স্ট্রাকচার করব, এর বাইরের দেয়ালটা আমরা 10 ইঞ্চি দিব, ভিতরের পার্টিশন ওয়ালগুলো 5 ইঞ্চি বেই ওয়াল দিব। এটা হচ্ছে এই যে একটা স্ট্যান্ডার্ড, এটা হলো প্রেসক্রিপটিভ কনসেপ্ট। আর আমি পারফরম্যান্স বেসড অ্যাপ্রোচ হলো আমাকে যে ওই meet structural capacity, meet thermal performance, ensure durability. আমি ডিউরেবিলিটি, আমার একটা টার্গেট থাকবে যে আমার এই বিল্ডিং আমি 100 বছরের জন্য করছি না 50 বছরের জন্য করছি, সেই টার্গেট থাকবে। এটার যে থার্মাল পারফরমেন্স, আমি চাচ্ছি আউটসাইড টেম্পারেচার যখন 40 ডিগ্রি হবে, আমার ইনসাইড টেম্পারেচার আমার 35 হবে বা 30 হবে। এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। এইটা পারফর্ম করানোর জন্য যা করতে হয় আমি সেটা জিনিস করবো। দ্যাট ইজ উই কল পারফরম্যান্স বেসড ডিজাইন, পারফরম্যান্স বেসড অ্যানালাইসিস। এখন মেটেরিয়াল আর নট স্পেসিফাইড।
পারফরম্যান্স ইজ স্পেসিফাইড। এটা হচ্ছে আপনাদের পারফরম্যান্স বেসড ডিজাইনের বেসিক কনসেপ্ট। What do we actually specify for wall in coastal Chattogram? Structural stability, lateral loads, structural না যেহেতু লেটারাল লোডস আমরা সবাই জানি যে চিটাগং আপনি বলছি হাই আর্থকোয়েক, এখন কেউ প্রশ্ন করতে পারেন না চিটাগাংয়ের চেয়ে সিলেটে আরো বেশি জোন। হ্যাঁ, ওটাকে আমরা বাংলাদেশি পার্সপেক্টিভে সিলেটের ওটাকে এক্সট্রিম অথবা ভেরি হাই, চিটাগং হাই, ঢাকাকে বলি মডারেট, এবং ওই যে ভোলা সাতক্ষীরা ওদিকে হচ্ছে একটু লো। কিন্তু সাতক্ষীরা আর্থকোয়েক হলো, এবং আমাদের বিল্ডিং কোড যেটা আগে 93 যেটা কোড ছিল সেখানে কিন্তু ওই জোনকে আমরা সেফ মনে করতাম। এরপরে আমরা 2020 যে বিল্ডিং কোড, এখানে আমরা আমি মেম্বার সেক্রেটারি ছিলাম বিল্ডিং কোড স্টিয়ারিং কমিটি। তো এখানে আমরা যেটা আছে না, আমরা ওই যে ইন্ডিয়ার স্টাডি থেকে দেখলাম, ইন্ডিয়ার জোনিং ম্যাপ অ্যানালাইসিস করে আমরা দেখলাম যে না, ওই সাতক্ষীরা সুন্দরবন খুলনার ওই অংশটা ওটা অত সেফ না। ওটাও কিন্তু ওটাতে আবার অন্য সমস্যা আছে, ওটা জোন ফ্যাক্টর ঢাকার চেয়ে কম, কিন্তু ওখানে যেহেতু রিসেন্ট ডিপোজিট মাটি নরম, সেটাতে অ্যাম্প্লিফিকেশন হয়, সেটা কিন্তু ঝুঁকি কিন্তু ঢাকার সমানে হয়ে যাচ্ছে এখন ওই খুলনা জোন। তাহলে চিটাগং এর স্ট্রাকচারাল স্টেবিলিটি, রিডিউস স্ট্রাকচারাল মাস, এই জিনিসটা আমরা একটু জোর দিচ্ছি যে অল্টারনেটিভ ম্যাটেরিয়াল নিয়ে যারা কাজ করি আমরা হচ্ছে যে আমি অন্য দিকগুলো বাদ দিলাম। আগে আমরা বলতাম যে ইট পছন্দ করতাম না, কারণ ইট টপ সয়েল নষ্ট করে, ইট কার্বন এমিশন করে, ইট ডিফরেস্টেশনের জন্য দায়ী। ওগুলো যে এখন ঠিক হয়ে গেছে তা না, কিন্তু এখন এটার সাথে আরো ওটা যে এগুলো আমাদের কিন্তু এখন একটা সিভিয়ার ইস্যু হয়ে গেছে যে ইট মানে ইট বলে না। যেমন আমি একটু এখানে পিডাব্লিউডি কেউ আছে কিনা জানি না, পিডাব্লিউডি যেটা করে ওই তারা ওই যে গভর্নমেন্টের একটা রুল ছিল 2025 জুনের মধ্যে আমরা ব্রিক থেকে ব্লকে শিফট করব সরকারি প্রতিষ্ঠানগুলো। তো পিডাব্লিউডি 2025 আগে ব্রিক থেকে ব্লকে শিফট করছে। তো এখন ব্লকে শিফট করা মানে ওই ব্রিক থেকে ব্লকে, বাট হলো ব্লকে যায়নি, তারা সলিড ব্লক ইউজ করছে। এখন এই যে সলিড ব্লক যে ইউজ করছে, সলিড ব্লকের ডেন্সিটি কিন্তু ব্রিকের চেয়েও বেশি, মানে একটা একই আয়তনের একটা ইটের যে ওজন সলিড ব্লকের কংক্রিট ব্লকের ওজন আরো বেশি। তো সেই বিবেচনায় আমরা যদি ব্রিকের বদলে এখন আমরা যদি সলিড ব্লক ইউজ করি সেটা ভালো। তো আমার ফ্রম আর্থকোয়েক পয়েন্ট অফ ভিউ আমার সেটা তো ভালো হচ্ছেই না, সেটা আরো খারাপ হচ্ছে। আমি ব্রিক থেকে ব্লক করে আরো খারাপ করছি। এটা ক্লিয়ার কিনা আমি জানি না, যে আমি ব্রিকের চেয়েও আমি সলিড ব্লক মানে ব্রিকের চেয়েও আরো বিল্ডিং এর ওজন আমি বাড়িয়ে দিচ্ছি। আবার স্ট্রাকচারাল স্টেবিলিটি, রিডিউস স্ট্রাকচারাল মাস, টার্গেট ইউ ভ্যালু থার্মাল পারফরম্যান্স। এটা তো আমি একজন আর্কিটেক্ট, সে ঠিক করবে যে আমি আমার যে রুম, বিশেষ করে আমার দক্ষিণ দিকের রুম অথবা পশ্চিম দিকের রুমটার যে হিট বেশি, সেখানে আমি কত চাই যে আমার রুমে এত ডিগ্রি বেশি হিট আমি চাচ্ছি না, সেইটা অনুযায়ী আমাকে ওখানে যে ফ্যাসাদ যেটা সেটা আমাকে ডিজাইন করতে হবে, সেটা আমাকে দিতে হবে। সেটা ইটের হবে না সেটা ব্লকের হবে না অন্য কোনো ম্যাটেরিয়াল হবে, দ্যাট ইজ ডিফারেন্ট। বাট আমার লক্ষ্য হলো আমি রুমের ভিতরে এর চেয়ে বেশি টেম্পারেচার আমি চাচ্ছি না। তো এইটাই আমরা এই কনসেপ্টটাকে বলছি পারফরম্যান্স বেসড কনসেপ্ট।
ইউ ভ্যালুটাকে আমরা ফিক্স করব, টার্গেট করব। ময়েশ্চার অ্যান্ড স্যালাইনিটি রেজিস্ট্যান্স সার্ভিস লাইফ should be equal to greater than 50 years at least, lower 50-year life cycle cost. Structural performance হচ্ছে dead load contribution, drift compatibility with frame। আমাদের হচ্ছে drift হচ্ছে যে বিল্ডিংটা কতটুকু সোয়ে হবে স্পেশালি ডিউরিং আর্থকোয়েক, সেটা সিসমিক মাস রিডাকশন। এই বিল্ডিং এর ওজনটাকে আমরা বলছি এটা সিসমিক মাস। এই সিসমিক মাস রিডাকশন এটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে আর্থকোয়েক ফোর্সটা বিল্ডিং এর উপরে কতটুকু পড়বে এটা সরাসরি সমানুপাতিক হচ্ছে বিল্ডিং এর ওজনের সাথে। বিল্ডিং এর ওজন যদি 2 গুণ হয়, আর্থকোয়েক ফোর্সটাও 2 গুণ বেড়ে যাবে। এটা একদম ডাইরেক্টলি প্রপোর্শনাল। ক্র্যাক কন্ট্রোল পারফরম্যান্স, এই যেটা আমি বলছিলাম, সিসমিক ফোর্স যদি F হয়, F is directly proportional to M into A। এই Mটা হলো বিল্ডিং মাস, এ হলো অ্যাক্সিলারেশন, ওইটা আমাদের দরকার নাই। এই বিল্ডিং মাসের সাথে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল আর্থকোয়েক ফোর্সটা। আমি যদি আমি নিজে একটা ক্যালকুলেট করে একটা 12 তলা বিল্ডিং এ আমি ব্রিক ইনফিল ওয়াল ধরে আমি আর্থকোয়েক ফোর্স ক্যালকুলেট করে যেটা পেলাম, আর আমি ওই যে লাইট ওয়েট ইনফিল ওয়াল দিয়ে 18 তলা বিল্ডিং এর জন্য সেম আর্থকোয়েক ফোর্স। Thermal and moisture performance, thermal performance U value target, heat gain reduction, indoor comfort, moisture and durability, absorption versus permeability, crack control, salinity resistance। এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা নিয়ে আমাদেরকে আর্কিটেকচারাল ডিজাইন ফাইনাল করতে হবে। কমফোর্ট ইজ পারফরম্যান্স। আমরা যে পারফরম্যান্স বলছি, আমার যদি কমফোর্ট যত কমফোর্ট বাড়াতে পারি আমি বলবো যে ইটস এ বেটার পারফরম্যান্স। কমফোর্ট ইজ পারফরম্যান্স অ্যান্ড ডিউরেবিলিটি ইজ পারফরম্যান্স। একটা বিল্ডিং আমি করলাম, ডিজাইন করলাম, কনস্ট্রাকশন করলাম, এটা 30 বছর টিকলো। যেমন আমি সাতক্ষীরা মুন্সিগঞ্জে ওখানে সুন্দরবনের পাশে একটা সাইক্লোন শেল্টার দেখলাম, ওটা ইটেরও না পাথরের ঢালাই, সেটা 15 বছর টিকে নেই, 12 বছরে পুরা কলাম টলাম, আমার কাছে ছবিও আছে, একদম পুরা ড্যামেজ হয়ে গেছে ওটা। কারণ হচ্ছে ওখানে স্যালাইনিটি, স্যালাইনজো, আর স্যালাইনজোনে যে ওই ম্যানুয়ালি কংক্রিট মিশানো ঢালাই করছে, কোনো রকমের ভাইব্রেশন নাই, ইয়ে নাই, এই কারণে কোয়ালিটি অফ কংক্রিট খারাপ ছিল। এটা 12 বছরে একটা বিল্ডিং পুরা ইয়ে করে গেছে। এখন আমি বলছি যে এই যে আমাদের ডিউরেবিলিটি ইজ পারফরম্যান্স, একটা বিল্ডিং আমি করলাম সেটা 30 বছর টিকলো, আরেকটা বিল্ডিং করলাম সেটা 60 বছর টিকলো। এখন এই যে আমি বলবো যে বেটার পারফরম্যান্স হচ্ছে আমার যেটা 60 বছর টিকবে সেটা। কাজে এটা আমাকে বিবেচনা দিতে হবে। ইনিশিয়াল কস্ট, লাইফ সাইকেল কস্ট যেটা, সেখানেও কিন্তু এই বিষয়টা চলে আসে। আমরা এখন যেটা ইনিশিয়াল কস্ট, আমরা একটা বিল্ডিং কত সেটাকে আমরা গুরুত্ব দিই, বা এটার আদার এটার লাইফ সাইকেল কস্ট কি, সেখানে এটার ওই মেনটেনেন্স আসবে, সার্ভিস ভ্যালু আসবে, সব আসবে। লাইফ সাইকেল থিঙ্কিং এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, ওটা একটা বড় একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ছিল, ওটা ইচ্ছা করে মুছে দিয়েছি, কারণ ওটা দেখলে আমারও ভয় করেছে। কিন্তু মিনিংটা খুব সহজ। মিনিংটা হলো লাইফ সাইকেল কস্ট ইজ ইকুয়াল টু ইনিশিয়াল কস্ট প্লাস ফিউচার কস্ট মাইনাস রেসিডুয়াল ভ্যালু। এইটা হচ্ছে যে আমার একটা বিল্ডিং এ যখন আমি, এটার পরের স্লাইডে মনে হয় পাওয়া যাবে, ইনিশিয়াল কস্ট ইজ নট টোটাল কস্ট, টাইম চেঞ্জেস কস্ট। এখানে আমরা যদি দেখি যে বিল্ডিং এর আমরা বলি ক্র্যাডেল টু গ্রেভ, মানে একটা বিল্ডিং এর দোলনা থেকে কবর পর্যন্ত, বিল্ডিং পার্সপেক্টিভে দোলনা থেকে কবর পর্যন্ত এর পিছনে যত খরচ হয়
এটা হলো লাইফ সাইকেল কস্ট। এবং আমরা যখন কোনো কিছুর একদম জিরো থেকে স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত অ্যানালাইসিস করি, দ্যাট ইজ উই কল লাইফ সাইকেল অ্যানালাইসিস। কারণ এটা কোনো আমি যদি একটা ম্যাটেরিয়াল ইউজ করি, যেমন এখন যদি আমি বলি, এখন আমরা একটু অনেক আর্কিটেক্ট কিন্তু ওই যে প্লাস্টার করে না, মানে কংক্রিট এসকাস্ট কংক্রিট করে না। এখন এই যে এসকাস্ট কংক্রিট, এখন ওই প্লাস্টার না করতে, প্লাস্টার যেটাতে করবে সেটা কিন্তু শাটারিং এত ভালো না হলেও আমরা মনে করি চলে, পানি না বেরোলে হলো, কিন্তু চেহারা যাই আসুক, একটু হানিকমটম আসলো, এগুলো আমরা পরে ওই প্লাস্টার করার সময় তো প্লাস্টার পেইন্ট করে দিলে আর কিছু দেখা যায় না। কিন্তু আমি যখন এসকাস্ট করতে চাইব তখন আমার কংক্রিটে ওই বিশেষ করে শাটারিংটা একটু খরচ বেশি পড়ে। এখন এই যে শাটারিং খরচ বেশি পড়ে, এই জন্য আমরা অনেকে সেই জিনিসটা করতে চাই না, আমরা ওই প্লাস্টার পেইন্টটাকে বেশি পছন্দ করি। কিন্তু এখন যেটা আমার, যদি আমি ঢাকায় আইটিবি বিল্ডিং ধরি, আইটিবি বিল্ডিং তো কোনো প্লাস্টার পেইন্ট নাই। এখন লং রানে যেটা আমার কংক্রিট এসকাস্ট বা ফেয়ার ফেস হোয়াট এভার ইট ইজ, এটা বলি, এটা ইনিশিয়াল কস্ট একটু বেশি, কিন্তু আমি যখন এটার হোল লাইফ সাইকেল অ্যানালাইসিস করে দেখব, এটা কিন্তু ইকোনমিক্যাল। তো আমরা মনে করি যে একটা মানে বিল্ডিং এ অ্যাসেস করতে গেলে এই লাইফ সাইকেল কনসেপ্টটা ইন্ট্রোডিউস করতে হবে। আমি এই মুহূর্তে আমার 10 টাকা বেশি গেল, কিন্তু হোল লাইফ স্প্যান চিন্তা করলে আমি 100 টাকা সেভ করলাম, তাহলে আমার জন্য এইটা হচ্ছে মোর যুক্তিযুক্ত। Architecture must move from habit to performance. এখন 5 pillars of performance based design, আমরা যে পারফরম্যান্স বেসড ডিজাইনের কথা বলছি, এটা আমরা 5টা পিলার স্তম্ভ হিসাবে দেখি। একটা হচ্ছে ফাংশনালিটি, এটা তো একটা স্তম্ভ, কারণ আমরা একটা বিল্ডিং করব, সবচেয়ে তো সবার একটা ফাংশনাল ইউজটাই তো প্রধান। স্ট্রাকচারাল সেফটি, ক্লাইমেট পারফরমেন্স, লাইফ সাইকেল, কন্টেক্সচুয়াল আইডেন্টিটি। পারফরমেন্স ইজ মাল্টিডাইমেনশনাল। এখন এই যে পিলার 1 যে ফাংশনালিটি, স্ট্রাকচারাল অ্যান্ড স্পেটিয়াল পারফরমেন্স, এখন আমরা যদি দেখি হোয়াট do we mean by functionality? Not only strength, not only stability, but structural efficiency, reduced mass, spatial flexibility, long-term adaptability. The hidden weight of non-structural wall. আমি একটা অ্যানালাইসিস করে একটা 8তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং, যেটা 2200 স্কোয়ার ফিট পার ফ্লোর, আরসিসি যে ফ্রেম বলতে কলাম, বিম, স্ল্যাব, মানে আরসিসি অংশটা, এটার ওজন আসছে 950 থেকে 1000 টনের মধ্যে, আর ব্রিক ওয়ালের ওজন হচ্ছে 880 থেকে 1250 টন। মানে এটা ওয়াল ওই মোর দেন ওয়ান প্ল্যান আমি করে দেখছি আর কি, লিমিটটা এরকম আসে 1 স্কোয়ার ফিটের মধ্যে। এখন একটা জিনিস আমরা একটু যদি চিন্তা করি যে একটা বিল্ডিং এ আমার যে জিনিসটা স্ট্রাকচার, যেটা মূল কাঠামো, যেটা ছাড়া আমার বিল্ডিং দাঁড় করিয়ে রাখা সম্ভব না, সেটাতে আমার লোড আসতেছে 1000 টন। আর আমার ব্রিক ওয়াল, যেটা আমি ইনফিল ওয়াল, যেটা আমার না হয়ে অন্য কোনো ম্যাটেরিয়াল দিলেও চলে, কারণ আমরা ইনফিল ওয়াল আমার ওই যে পারফরমেন্স বেস যদি আমি চিন্তা করি, তাহলে আমার একটা পার্টিশন ওয়ালের কি পারফরমেন্স আমার দরকার? আমার দরকার হলো প্রাইভেসি। আমার এই রুম থেকে ওই রুমে শব্দ যাবে না, এই রুম থেকে ওই রুমে ভিজিবিলিটি থাকবে না। এছাড়া আর তো পার্টিশন ওয়ালের আর তেমন কি কাজ আছে আমি জানি না। তো আমার যদি এই পারপাসটা ঠিক রেখে আমি যদি ইভেন ফাংশনালি, আমরা তো পার্টিশন ওয়াল গ্লাস দিয়েও দিই, এখন গ্লাস দিয়ে আমি কখন দিচ্ছি?
গ্লাস দিয়ে আমি দিচ্ছি কিউবিকলস করে। আমি যদি মনে করি আমার অফিসে আমি আমার রুমে বসে সবাই আমার নজরে থাকুক, আমি সেখানে গ্লাস দিচ্ছি, আমি কোথাও অপার ওয়াল দিচ্ছি না। ফাংশনাল বিবেচনাটা হচ্ছে সবার আগে। এখন আমার একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, আমার সলিড ওয়াল দিচ্ছি কেন? যাতে পাশে না দেখা যায়, শব্দ না শোনা যায়। তো এইটার জন্য আমি যদি হেভি ম্যাটেরিয়ালের চেয়ে আমি যদি অন্য কোনো লাইট ম্যাটেরিয়াল যদি আমি দিতে পারি, তাহলে এবং পারফরমেন্স বেসড, আমার তো ওইটা মোর অ্যাকসেপ্টেবল আমার কাছে। নিয়ারলি হাফ দ্য বিল্ডিং মাস ইজ নন স্ট্রাকচারাল। এটাকে আমি চেঞ্জ করার সুযোগ আছে আমার হাতে। এখানে আমরা এই যে নন স্ট্রাকচার, এখানে আমি ব্রিক বা ব্রিক ভালো খারাপ ওইটা ভালো সে পয়েন্টে যাচ্ছে না। আমি বলতেছি যে যেমন আমাদের সরকার পিডব্লিউডি ইটের বদলে যে এখন সলিড ব্লক, কংক্রিট ব্লক ইউজ করে, দ্যাট ইজ ইভেন ওয়ার্স দেন ব্রিক। ব্রিকের যে ডেন্সিটি, ব্রিকের ডেন্সিটি হলো ইউনিট ওয়েট হলো 120, আর ব্লকের যেটা করে সেটা হলো 140। তার মানে আমি ব্রিকের বদলে আমি ব্লক দিয়ে আমি বিল্ডিং এর ওজন আরো বাড়ায় দিচ্ছি। এটা আমি ভালো করছি না, আমি আরো ক্ষতি করছি। কাজে এইটাকে কোনোদিন আমি অল্টারনেটিভ ম্যাটেরিয়াল বলতে পারছি না। ব্রিকের এখন হ্যাঁ, ইফ ইট ইজ হলো ব্লকের ওজন অলমোস্ট 40% কম। ইফ ইট ইজ হলো ব্লক, that we can call it alternative material, but solid block ke alternative material bola jabe na. And structure seismic force jeta force me mass, lower lateral demand, ওই যে আমি বললাম লোয়ার মাস হলে আর্থকুয়েক ফোর্সটা কম আসে, এবং লোয়ার ল্যাটারাল ডিমান্ড, লোয়ার ডিমান্ড রিডিউস স্ট্রেস অন কলাম, বিম অ্যান্ড ফাউন্ডেশন। এবং খুব কমন, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হলো ন্যাশনাল হাউজিং অথরিটি মিরপুরে একটা বাড়ি বানাবে 6 তলা, এটা পিডব্লিউডি কে দিছে ডিজাইন করতে। আমি তখন HBRITC, পিডব্লিউডি তখন ডিজাইন করে দিল, 100টা পাইল লাগছে, মাটি খুব খারাপ। তো ওরা ওদের বাজেট অ্যাক্সিভ করে যায়, তখন আসছে আমার কাছে। আমি ওই যে লাইট ওয়েট মেটেরিয়াল ইনফিল ওয়ালগুলো দিলাম, ফ্রেম একই রাখলাম। তারপরে 40টা পাইল কমে সেখানে 60টা পাইলে হয়ে গেছে, অর্থাৎ 40% মানে পাইল কস্টে 40% সেভিংস। তো এরকম যখন বিল্ডিং এর ওজন কমে যাবে, তখন সেখানে ফাউন্ডেশনে কস্ট কমবে, সেখানে কলামে কস্ট কমবে, সেখানে বিমে কস্ট কমবে, সব জায়গায় কস্ট কমে যাবে, ছাদের কস্ট কমবে। কারণ সবসময় তো বিমের উপরে ওয়াল হবে এমন না, পার্টিশন ওয়াল তো ছাদের উপরেও যাচ্ছে, তো সব জায়গায় কস্ট কমে যাচ্ছে আমার এই ওজন কমাতে। আর কোথায় যদি একটু 8 তলা 10 তলা 12 তলা হয়, তাহলে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায় ওই যে আর্থকুয়েকের জন্য যে এক্সট্রা কলাম সাইজ রড যেটা আসে, সেখানে অনেক সাশ্রয় হয় আমাদের। Structural efficiency versus structural over design. Heavy infill lead to larger column, larger footing, higher reinforcement requirement. Lightweight system allow more efficient structural design, reduce foundation pressure, improve drift control. Spatial efficiency, thinner wall system allows increased durable floor, usable floor area. এটা বিশেষ করে আমরা লো ইনকাম পিপলের জন্য যেসব বাড়িঘর করি, ওখানে আমরা 1 ইঞ্চি 2 ইঞ্চি নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয় যে বাথরুম কি 3.5 ফিট দিব না 3 ফিট 8 ইঞ্চি দিব, এই লেভেলে চিন্তা করতে হয়। সেখানে আমি 2 পাশের 5 ইঞ্চি ওয়াল না করে যদি আমি পাতলা ওয়াল করে আমার ওখানে 8 ইঞ্চি জায়গা আমি বের করে ফেলতে পারি। তো এই জিনিসগুলো আমাদের একটু বিবেচনায় নিতে হবে। ইমপ্রুভ সার্ভিস রুটিং লাইফলাইন্স গুলো, গ্রেটার পার্টিশন ফ্লেক্সিবিলিটি, ইমপ্রুভস রেট্রোফিট অ্যাডাপ্টেবিলিটি।
hybrid structure strategy, not replacing structure or frame, enhancing the envelope. আমাদের বর্তমানে যে আরসিসি আমরা কলাম বিম ফাউন্ডেশন এগুলো যেটা এইগুলোতে আমরা একদম কিছু হাত দিলাম না, আমরা শুধু ওই যে ইনফিল ওয়াল যদি শুধু আমরা ওখানে যদি আমরা মাস কমাতে পারি তাহলে আমার এটা শুধু আর মানে স্ট্রাকচারাল সেফটি শুধু আসছে না, আমাকে শুধু স্ট্রাকচারাল সেফটি ইস্যু না, আমার ডিউরেবিলিটি ইস্যু, যে ডিউরেবিলিটি ইস্যু না। এখন আমি যদি একটা ইটের দেয়াল করলে সেটা যদি লোনা বের হয়, সেটা যদি ওই ড্যাম্প হয়, আর যদি আমার 5 বছর পরে 2 বছর পরে পরে সেটাকে যদি আবার রিপেয়ার করতে হয় এবং এটা টাকা পয়সা যা, আমার বেডরুমে যদি একটা ওয়াল যদি ড্যাম্প হয় তখন আমার মানে লিভিং কমফোর্ট তো আর থাকে না, তখন আমাকে ওই রুম খালি করে মিস্ত্রি ডেকে আবার এটারে তেঁতুলের পানি দিয়ে তেঁতুল ওয়াশ করা, এটা করে দিলাম, আবার 4-5 বছর চললো, আবার এরকম হলো। এই যে হ্যাজার্ডগুলো এগুলো তো আমার বিবেচনা নিতে হবে। তো এই সব কিছু বিবেচনা নিয়ে আমার ওজন কমানো এটা একটা ইস্যু আমার। তারপরে হচ্ছে যে ইনডোর কমফোর্ট, যেটা আমার টেম্পারেচার, এটা একটা আমার ব্রিক, আমার যেই ইনডোর কমফোর্ট দিচ্ছে, আমার কেন চেষ্টা থাকবে না যে বেটার ম্যাটেরিয়াল দিয়ে আমি ইনডোর কমফোর্টটা আরো বাড়াই। আবার খরচটাও আমাকে বিবেচনা রাখতে হবে। বাট আমি একটা এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলেছি, আমাদের বাজারে এখন এএসি একটা ব্লক পাওয়া যায়, এরিয়েটেড কংক্রিট ব্লক। এএসি ব্লক সারা পৃথিবীতেই চলে, এটা খুব মানে ভালো, লাইট ওয়েট, খুব ভালো প্রোডাক্ট। কিন্তু বাংলাদেশে যারা এএসি 2টা ফ্যাক্টরি আছে, তারা যখন আমার কাছে আসে আমাকে বললো যে আপনি একটু আমাদের পক্ষে একটু কথা বলেন এএসি ব্যবহারে। আমি এএসি ব্যবহারে, এএসির জন্য আমি লাস্ট 15 ইয়ার্স ধরে আমি এএসিকে প্রমোট করতে চাচ্ছি, কিন্তু এএসি হচ্ছে ফ্যাক্টরি করতে অনেক খরচ লাগে, মিনিমাম 50 লাখ টাকা লাগবে এএসি ফ্যাক্টরি করতে, 50 কোটি, মিনিমাম 50 কোটি টাকা লাগবে ফ্যাক্টরি করতে। এই জন্য এইটা মানুষ করতে, তবে 2টা কোম্পানি করছে। কিন্তু তখন আমি ওদের যে প্রোডাক্ট দেখে আমি দেখলাম যে প্রোডাক্ট ওই ক্রাইটেরিয়া ফুলফিল করে না। কারণ আমাদের দেশে কোনো স্ট্যান্ডার্ড নাই, আমেরিকান স্ট্যান্ডার্ড, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, চাইনিজ স্ট্যান্ডার্ড। আমি যখন দেখি সব জায়গায় বলা আছে যে ওয়াটার অ্যাবজর্পশন শুড নট বি মোর দ্যান 12%, কিন্তু আমার কাছে যারা আসছিল তাদের হচ্ছে 25%, মানে ডাবল। তার বলছে আপনি যদি এই ওয়াটার অ্যাবজর্পশনটা না কমাতে পারেন, আপনার এই প্রোডাক্ট আমি রিকমেন্ড করবো, একদিন যাবে, পরে ড্যাম্প হবে, পানি ঢুকবে। আমাকে উল্টা বুঝাই কি, এখন বাচ্চাদের একটা আছে, পেইন্ট আছে, ওয়াটার কালার, ওটা দিলে আর পানি ঢুকবে না, এটা কোনো যুক্তি হলো? আপনি একটা প্রবলেম ক্রিয়েট করে আপনি বাচ্চার দেখালে তো হবে না। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু বিবেচনা রাখতে হবে। পিলার 2 হচ্ছে ক্লাইমেট পারফরম্যান্স, থার্মাল ময়েশ্চার ডিজাস্টার রেসপন্স, আর্কিটেকচার ইজ ক্লাইমেট নেগোসিয়েশন। আসলে এটা আমি মোস্ট ইম্পর্টেন্ট মনে করি। আমি আর্কিটেকচার করব, আমার যে ক্লাইমেটের সাথে আসলে আমাকে নেগোসিয়েট করে আমাকে কাজটা করতে হবে। ক্লাইমেট একটা পার্টি, আমি আর্কিটেক্ট, আমি একটা পার্টি, এইটার সাথে আমার নেগোসিয়েট করে আমাকে আমার ডিজাইনটা ফাইনাল করতে হবে। ইট নেগোসিয়েট উইথ ক্লাইমেট। চট্টগ্রাম কনটেক্সটে হাই হিউমিডিটি, স্যালাইন এক্সপোজার, এখানে কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। স্যালাইন এক্সপোজার এটাকে আমাদের খুব ভালো বিবেচনায় নিতে হবে। হেভি মনসুন রেনফল, সাইক্লোনিক উইন্ড লোড রাইজিং, হিট স্ট্রেস। থার্মাল পারফরম্যান্স ইজ ইকুয়াল টু কমফোর্ট। পারফরম্যান্স এটা আগেও বলছি আমরা, থার্মাল পারফরম্যান্স ইজ ইকুয়াল টু কমফোর্ট। ইটস এ লোয়ার ইউ ভ্যালু। আমার যদি লোয়ার ইউ ভ্যালু ম্যাটেরিয়াল যদি আমি ইউজ করতে পারি, আমার রিডিউসড হিট গেইন, লোয়ার কুলিং লোড, ইমপ্রুভ কমফোর্ট। ব্রিক ওয়াল, নো ইনসুলেশন ভার্সাস
ইনসুলেটেড সিস্টেম। আমি যদি একটা ব্রিক ওয়াল আর একটা ইনসুলেটেড সিস্টেমের মধ্যে যদি আমি একটু কম্পেয়ার করি, তাহলে দেখবো যে যেটার কমফোর্ট, সেই কমফোর্টটা আমার মার্কেট ভ্যালু ক্রিয়েট করবে। Moisture and salinity, the silent destroyer. এটা সাইলেন্ট ডিস্ট্রয়ার, যে আমার যদি একটা কংক্রিটও যদি আমার ওই যে কোয়ালিটি যদি খুব ভালো না হয়, তখন হচ্ছে কি উইথ টাইম এটাতে যে ভিতরে যে রডটা আছে, সেই রডটা কিন্তু অক্সিডেশন হয়ে ওখানে করোশন শুরু হয়, এবং এইটা স্যালাইন জোনে সবচেয়ে বেশি হয়। এই করোশন যে শুরু হলো, দেখা গেল আফটার 30 ইয়ার্স 40 ইয়ার্স ওই যে রডটা রড যখন করোডেড হয়, তখন এটার ভলিউম বেড়ে যায়, ফুলে যায়, তখন রডটা ফুলে কংক্রিটটাকে ফেটে তখন এটা মানে কলাপস করার অথবা অ্যাবান্ডন করতে হয় এটা। তো সারফেস ক্র্যাকিং, এফ্লোরেসেন্স, রেইনফোর্সমেন্ট, করোশন, ডিউরেবিলিটি ইকুয়াল টু কন্ট্রোল ময়েশ্চার মুভমেন্ট। হচ্ছে উইন্ড প্রেসার, এটা শহর এবং আমি যদি আরবানের পরে রুরাল এরিয়াও চিন্তা করি, সেখানে আরবান বিল্ডিংয়ে, হাইরাইজ বিল্ডিংয়ে সাইক্লোনের যে উইং, এইটা চিটাগাঙে নর্মালি আমাদের যতগুলো বিল্ডিং দেখলাম, ওই যে উইং ভ্যালোসিটি হাই ঢাকার তুলনায়, তারপরেও আর্থকোয়েক গভর্ন করে উঠেছে। তো কিন্তু যেগুলো ওই যে রুরাল হাউজিং যেগুলো, ওগুলোতে তো আর্থকোয়েক গভর্ন করে না, ওগুলোতে সাইক্লোনটাই গভর্ন করে। পারফরম্যান্স, রেসপন্স, কন্টিনিউয়াস লোড পাথ, রোপ অ্যাঙ্করেজ, লাইট ওয়েট এনভেলপ, রোবাস্ট কানেকশন, ডিটেল, এগুলো মেইনলি ওই যে রুরাল হাউজিং এর জন্য প্রযোজ্য। ফ্লাড অ্যান্ড ওয়াটার লকিং অ্যাডাপশন, রেস প্লেন, এটাও রুরাল এরিয়ার জন্য। এলিভেটেড স্ট্রাকচারাল সিস্টেম, replaceable lower wall zone, integrated drainage, resilience is equal to adaptation. Seismic plus climate integration, seismic force, climate performance plus structural efficiency, lightweight envelope is equal to dual performance. মানে lightweight, আমি যখন একটা ওই বিল্ডিং এনভেলপটা যখন আমি লাইটওয়েট করতে পারবো, তখন এটা আমার সেই সিসমিক অ্যান্ড ক্লাইমেট পারফরম্যান্স দুইটার জন্যই আমার পজিটিভ একটা ইম্প্যাক্ট দিচ্ছে। Climate performance is structural issue and also economical issue. Pillar 3, service and integration, electrical plumbing, সার্ভিস কোঅর্ডিনেশন, অ্যাডাপ্টেবিলিটি, এই বিষয়গুলো আমার বিবেচনায় রাখতে হবে। ইন্টিগ্রেশন ডিফাইন্স প্র্যাকটিক্যালিটি, এটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল ইন্টিগ্রেশন, প্লাম্বিং ইন্টিগ্রেশন, ডাটা অ্যান্ড সার্ভিসেস, আমার ঘরে এখন ইন্টারনেটের লাইন, ডিশের লাইন, এগুলো সব মিলে এগুলোর যে কোঅর্ডিনেশন। ফিউচার অ্যাডাপ্টেবিলিটি, মেটেরিয়াল মাস্ট ইন্টিগ্রেট উইথ সিস্টেম। ইলেকট্রিক্যাল ইন্টিগ্রেশন, ট্রেডিশনাল ব্রিক, ম্যানুয়াল চেসিং, হাই ডাস্ট, ওই যে এখানে হচ্ছে আমার এই যে একটা ইলেকট্রিক লাইন আমি কনসিভ করব, এখানে আমি যদি ব্রিকের হয়, ব্লকের হয়, স্যান্ডউইচ প্যানেল ওয়াল হয়, তাহলে এই পাইপগুলো কনসিভ করাটা না কোনটা কি সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো আমাকে বিবেচনা করে ডিসিশন নিতে হবে। প্লাম্বিং অ্যান্ড হোয়াইট এরিয়া, এগুলোতেও আমার যে লিকেজ আনকন্ট্রোল, ময়েশ্চার পেনিট্রেশন, ক্র্যাক প্রপাগেশন, ডিজাইন রেসপন্স, এগুলো আমরা অবশ্য বিবেচনা করে সবাই করি এগুলো। রেট্রোফিটিং অ্যান্ড আরবান অ্যাডাপ্টেবিলিটি, আরবান রিয়ালিটি, ফ্লোর এডিশন, এই যে যদি আরবানে অনেক সময় যে ডেভেলপারের বাড়ি না, যারা নিজেরা বাড়ি বানায়, তারা কিন্তু একবারে পুরো বাড়ি করতে পারে না, তাইলে হয়তো সে 8তলা বাড়ি বানাবে, এখন আপাতত 2তলা, তারপরে 4তলা, তারপরে এরকম করে। তাহলে সেই যে স্টেজ কনস্ট্রাকশনে এই যে ফ্লোর এডিশন হচ্ছে, সেখানে আমার কি টেকনিক, কোন ম্যাটেরিয়াল মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা আমাকে বিবেচনায় নিয়ে আমাকে কাজ করতে হবে। লাইট ওয়েট সিস্টেম এখানে আমাকে হেল্প করে, রিডিউস এডিশনাল লোড, ইজিয়ার ভার্টিক্যাল
easier vertical extension, lightweight material, envelope upgrading, minimal demolition. RC frame plus lightweight field, service cavity, moisture control, এগুলো হচ্ছে material that cannot integrate, cannot scale. যদি আমরা প্রপারলি এটা ইন্টিগ্রেশনটা করতে না পারি, এটাকে স্কেল আপ করে এটাকে মেইনস্ট্রিমিং করতে পারবো না। পিলার 4, লাইফ সাইকেল থিংকিং এন্ড সাস্টেনেবিলিটি। এটা হচ্ছে ডিউরেবিলিটি, মেইনটেনেন্স, কার্বন ইম্প্যাক্ট, লং টার্ম ভ্যালু। A building is not built for today, it is built for 50 plus years. Life cycle thinking asks how long will it last, how often will it crack, how often will it need repair, how much will it cost to operate. Then introducing life cycle cost, এটা initial cost, maintenance cost, আমার initial cost কত টাকা দিয়ে আমি বিল্ডিংটা করলাম, এর মেইনটেনেন্স কস্ট যোগ করতে হবে, রিপেয়ার এন্ড রিপ্লেসমেন্ট যদি আমার কিছু করা লাগে সেটা যোগ করতে হবে, এটা অপারেটিং কস্ট আমাকে যোগ করতে হবে। অপারেটিং তো আমরা মানে বসবাস করতে যেসব খরচ আছে অপারেটিং কস্টগুলো যোগ করতে হবে, যেমন ইলেকট্রিসিটি কস্ট একটা অপারেটিং কস্ট। এখন আমার ওই যে বললাম আমার বিল্ডিং আর্কিটেকচারের সাথে আমার ইলেকট্রিক বিল কত আসবে তারও তো একটা সম্পর্ক আছে। আমি যদি মোর হিট ইনভাইট করি ইনসাইড দ্য বিল্ডিং তাহলে আমার ইলেকট্রিক বিল বেশি আসবে। সো এই বিষয়গুলো দিয়ে মাইনাস রেসিডুয়াল কস্ট, মানে রেসিডুয়াল কস্ট বলতে মেইনলি আমার এটা লাইফ শেষে 50 বছর 60 বছর পরে আমার এটার একটা সার্ভিস ভ্যালু আছে, সেটাকে মাইনাস করে আমি লাইফ সাইকেল কস্টটা বের করব। ইনিশিয়াল কস্ট ইজ নট ইকুয়াল টু টোটাল কস্ট। আমরা যেটা করে থাকি এখন আমরা ইনিশিয়াল কস্ট দিয়েই বিচার করি কোন বিল্ডিংটা খরচ কম আছে। এখন দুইটা বিল্ডিং, একটা 10 কোটি টাকা খরচ হলো আর একটা 11 কোটি টাকা খরচ হলো, আমরা বলতেছি যে এটাতে খরচ কম আছে, কিন্তু আমি যখন লাইফ সাইকেল কস্ট অ্যানালাইসিস করি তখন দেখা যাবে যে যেটা 10 কোটি ওটা আসলে 13 কোটি হচ্ছে, আর যেটা 11 সেটা 12 কোটি, দেখা যাবে ওইটাই কম। এই চট্টগ্রামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা যে আমি কোন এক জায়গায় বলছি চট্টগ্রাম ঢাকা না, আমার ঢাকার জন্য যে ডিজাইন অ্যাপ্রোপ্রিয়েট কন্টেক্সচুয়ালি চট্টগ্রামে সেই ডিজাইনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, কারণ ঢাকা স্যালাইন জোনে পড়ে নাই, চট্টগ্রাম স্যালাইন জোনে পড়ছে। চট্টগ্রামের আমি যদি সেম কোয়ালিটি থাকে, কংক্রিট কোয়ালিটি, রড কোয়ালিটি, এভরিথিং ইজ সেম, ঢাকা একটা বিল্ডিং আর চিটাগংয়ে একটা বিল্ডিং, চিটাগংয়ের বিল্ডিং এর আয়ু কম হবে, ঢাকার বিল্ডিং এর আয়ু বেশি হবে। তো এই জিনিসটা আমাকে বিবেচনা নিয়ে চিটাগংয়ে আমি যে বিল্ডিংটা করব তার ডিউরেবিলিটি বাড়ানোর জন্য আমাকে কিছু স্পেশাল মেজার নিতে হবে, পারফরমেন্স বেসড একটা চিন্তা করতে হবে। এখানে হচ্ছে ডিউরেবিলিটি থ্রেট আছে, স্যালাইনিটি এক নম্বরে, হিউমিডিটি বেশি ঢাকার চেয়ে, সেই জন্য ওই যে ক্র্যাক প্রোপাগেশন, রেনফোর্সমেন্ট করোশন, এই রেনফোর্সমেন্ট করোশনটা স্যালাইন জোনে এটা হচ্ছে একটা বড় ব্যাধি। তারপর হচ্ছে সারফেস ডিটেরিওরেশন, বিভিন্ন সারফেসের কংক্রিটও কিন্তু নষ্ট হয়। ডিউরেবিলিটি ইজ ইকুয়াল টু কন্ট্রোল পারমিয়াবিলিটি প্লাস ক্র্যাক ম্যানেজমেন্ট। এখন এই যে ক্র্যাক ম্যানেজমেন্ট এগুলো মানে এখানে আমি আমার যে এলসবিআর যে একটা এলসবিআর জার্নালে আমার একটা লেখা আছে যে আমাদের কোস্টাল এরিয়াতে, বিশেষ করে কোস্টাল এরিয়াতে আমি একটা সলিউশন আমি প্রপোজ করছি, সেটা হচ্ছে আমরা যে কলাম বিমগুলো করি ঢালাই করার পরে আমরা প্লাস্টার করি, তো আমি প্লাস্টার করব না, প্লাস্টার না করে আমি ওই প্লাস্টারের যে থিকনেস, একটা কলাম আমার আছে 20 বাই 20, আমি এটাতে তো 1/2 ইঞ্চি প্লাস্টার করবো বা 1/2 ইঞ্চি বেশি, আমি ওইটা না করে ওই 12-15 মিলি আমি ফেরোসিমেন্ট লাইনিং করে দেব।
সিমেন্ট আর প্লাস্টারের মধ্যে ডিফারেন্স কি? প্লাস্টারে হচ্ছে আমি সিমেন্ট একটু কম দিচ্ছি, 1:4 দিচ্ছি, সিমেন্টে 1:2.5 আমি দিলাম। এখানে সিমেন্ট একটু বেশি কেন? আর হচ্ছে আমি এর ভিতরে একটা ওয়্যার মেশ দিলাম। তো আমি এখন ওয়্যার মেশ দিয়ে আমাদের লোকজন ঠিকভাবে ক্লিয়ার কভার রাখতে পারছে না এত চিকন জায়গায়। আর আমাদের বাজারে কিন্তু গ্যালভানাইজড ওয়্যার মেশ পাওয়া যাচ্ছে না, এগুলো সব ফাঁকিবাজি, রং করে দেয় গ্যালভানাইজেশন। তো সেই জন্য আমি এখন ওই যে গ্লাস ফাইবার ইউজ করছি। তো আমি যদি কলামের প্লাস্টার না করে আমি যদি তার চারদিকে প্লাস্টারের থিকনেসে আমি একটা মর্টার দেই আর ভিতরে রেইনফোর্সমেন্ট হিসাবে গ্লাস ফাইবার দেই, তাহলে আমার এইটা আর কোনো ক্র্যাক অ্যালাউ করবে না। এই যে রেইনফোর্সমেন্ট থাকাতে সেখানে যে মাইক্রো ক্র্যাকগুলো যেগুলো দিয়ে ওই যে আমাদের যে ক্লোরাইড সালফেট যে ইনগ্রেস করে ঢুকে রডটাকে যে মরিচা ফেলে, সেটা বন্ধ করার জন্য আমি বাইরে দিতে পারি। আমার এখানে আর্কিটেকচারালি আমাকে 1 মিলিমিটারও স্যাক্রিফাইস করতে হচ্ছে না, কিন্তু আমার এই মেম্বারের লাইফ অনেক বাড়ায় দিচ্ছে। তো এই জিনিসগুলো বেশি প্রযোজ্য। ইভেন আমি সারা বাংলাদেশে আমার প্রপোজাল হলো যে আমরা প্লাস্টারের বদলে আমি সিমেন্ট লাইনিং করে দেই, সেইটা বিল্ডিং এর আয়ু অনেক বেড়ে যাবে। আর সিমেন্ট লাইনিং এর সাথে আরো যদি আমি বিশেষ করে কোস্টাল এরিয়াতে উপরে আবার 5 মিলিমিটার একটা আমরা বলি পিএমএম পলিমার মডিফাইড মর্টার, জাস্ট একটা অ্যাডমিক্সারের মতো কেমিক্যাল দিয়ে যদি আমি ওই মর্টারটা করি, এটা একদম 100% এটা ইমপারমিয়েবল হয়ে যাবে। তাহলে আমার বিল্ডিং এর লাইফ অনেক গুণে বেড়ে যাবে। আমার যে পেপার, সেই পেপার থেকে আবার দেখাচ্ছি যে আমি যদি কোনো প্রোটেকশন না নিই অথবা অর্ডিনারি প্লাস্টার করি, তাহলে বাঁ দিকের যে দুইটা এই ঘটনাটা ঘটবে। আর যদি আমি এই প্লাস্টারটা সাবস্টিটিউট করি উইথ সিমেন্ট লাইনিং, তাহলে এটা অ্যাক্সিডেন্ট অনেক কমে যাবে। Carbon and material responsibility, environmental questions, material quality, material quantity, energy intensity, embodied carbon, revealed frequency. Sustainability is not only about material time, it is about material efficiency. আমরা যারা ডেভেলপ করি বিল্ডিং, তাদের পার্সপেক্টিভে যদি আমরা দেখি, অপশন এ হচ্ছে লো ইনিশিয়াল কস্ট, হাই মেইনটেনেন্স। লো ইনিশিয়াল কস্ট হলে আমার মেইনটেনেন্সটা হাই লাগবে, হাই রিপেয়ার ফ্রিকোয়েন্সি, হায়ার 50 ইয়ার্স কস্ট। আর যদি আমি অপশন দিতে চাই মডারেট ইনিশিয়াল কস্ট, লোয়ার মেইনটেনেন্স, লোয়ার সার্ভিস লাইফ এন্ড লোয়ার 50 ইয়ার্স, which option projects long term value? Sustainability is architectural integrity. এটা আমার কথা না, এটা ওয়ার্ল্ড ওয়াইড এই কনসেপ্টটা আছে। একজন আর্কিটেক্টের এটা দায়িত্ব যে তার যে একটা বিল্ডিং আমরা বলি যে আর্কিটেক্টের বেবি। এটা এখন আর্কিটেক্টের বেবি সে 80 বছর পর্যন্ত বেঁচে থাকবে না 40 বছর পর্যন্ত বেঁচে থাকবে, এটা নার্সিং এর উপরে নির্ভর করবে। সেখানে সাস্টেনেবিলিটি ইজ আর্কিটেকচারাল ইন্টিগ্রিটি। সো আমি যদি সাস্টেনেবিলিটি বিবেচনায় না রাখি, তাহলে এটা আমার কথা না, এটা একটা কোটেশন। তারা কোটেশন মিন করছে যে আমি যদি অ্যাজ আর্কিটেক্ট সাস্টেনেবিলিটিটাকে বিবেচনায় না রাখি, তাহলে আমার ইন্টিগ্রিটিতে গিয়ে এটা হিট করবে। Not a trend, a design responsibility. The cheapest building today may be the most expensive building tomorrow. আমাদের গ্রামের, আমি তো
রুরাল হাউজিং নিয়ে বেশি কাজ করি। ওই যে যেমন স্বাধীনতার পর থেকেই একটা গভর্নমেন্ট স্লোগান হচ্ছে হাউজিং ফর অল, এই পলিসিতে গভর্নমেন্ট কাজ করে। 97-এ আশ্রয় প্রকল্প করলো, 2008-9-তে গিয়ে কোনো এক মিডিয়ার লোকজন সার্ভে করে দেখলো 97 থেকে যে টিনের বাড়িগুলো দিচ্ছে 10 বছর পরে গিয়ে একটা বাড়িও দেয়। তাহলে আমি হাউজিং ফর অল আমি কিভাবে করব? আমি 5 লাখ লোককে বাড়ি দিলাম, 10 বছর পরে সে 5 লাখ আবার গৃহহীন হয়ে গেল। এটা থেকে আমি যখন HBRC শুরু করি, আমার মাথায় আসলো যে এই ফিলোসফিতে হাউজিং ফর অল অ্যাচিভ করা যাবে না। তখন আমি এটার সাথে আমার স্লোগান হচ্ছে সাস্টেনেবল হাউজিং ফর অল। আমি যদি যাকে বাড়ি দিব তাকে যদি একটা সাস্টেনেবল বাড়ি দেই, এটা সে তাহলে এই পলিসিতে সবাইকে বাড়ি দেওয়া সম্ভব। ম্যাটেরিয়াল ল্যাঙ্গুয়েজ, আমরা বলি যে ম্যাটেরিয়ালটা হচ্ছে আর্কিটেক্টের ভাষা, ল্যাঙ্গুয়েজ। মানে একজন ম্যাটেরিয়াল ইউজ করা নিয়ে, আমি আর্কিটেক্টকে চিনি না, এই বিল্ডিং এর কে আর্কিটেক্ট আমি জানি না, কিন্তু কোন ম্যাটেরিয়াল ইউজ করছে এটা দিয়ে কিন্তু আমরা বলে ফেলতে পারি এটা কি রফিক আজমের ডিজাইন, না এটা পলাশের ডিজাইন, না এটা কি বলে সাইদের ডিজাইন। এটা আমরা ওই যে এটা আসলে ঠিক যে আমরা বিশ্বাস করি এটা যে ম্যাটেরিয়াল, এটা হচ্ছে মানে আর্কিটেক্টের ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল ডিফাইন্স টেক্সচার, লাইট ইন্টারেকশন, শ্যাডো ডেপথ, থার্মাল কমফোর্ট, কালচারাল মেমোরি। এগুলো আমার চেয়ে আপনারা ভালো জানেন যারা আর্কিটেক্ট আছেন, আমি এগুলো নিয়ে সময় দেব না। Lightweight and composite system enables thin curves, floating facade, curvature expression, hybrid material, lightness expands freedom, performance enables expression, lightness enables freedom, context defines beauty. Functionality improves efficiency. আমার যে 5টা পিলারের কথা আলাপ করলাম তার মধ্যে 1 নাম্বার ছিল ফাংশনালিটি। আমরা বলছি যে ফাংশনালিটি ইমপ্রুভস এফিসিয়েন্সি। 2 নাম্বার ছিল ক্লাইমেট পারফরম্যান্স প্রোটেক্টস ডিউরেবিলিটি। তারপরে ইন্টিগ্রেশন এনাবেলস প্র্যাকটিক্যালিটি, লাইফ সাইকেল থিঙ্কিং বিল্ডস রেসপন্সিবিলিটি, and aesthetic gives meaning. When these 5 pillars align, alternative materials stop being alternative. Their alternative থাকে না, they become intelligent architecture. আমি যখন এই 5টা পিলারকে ইন্টিগ্রেট করতে পারবো আমার ডিজাইনে, তখন আমার আর এটা এই অল্টারনেটিভ ম্যাটেরিয়াল হিসাবে আর এটাকে আমি দেখবো না, আমি এটাকে একটা ইন্টেলিজেন্ট আর্কিটেকচার হিসাবে এটাকে ট্রিট করতে পারি। এবার এই যে HBRC যে আমার প্রতিষ্ঠান, আমাদের HBRC কিছু ইনোভেশনস, এটা যদি আমি HBRC হচ্ছে এটা আমি সরকারি অফিস থেকে রিটায়ার করার পরে আমি চেষ্টা করে আমার 5 বছরে একটা 0 থেকে একটা পর্যায়ে নিয়ে আসছে। এবং ওখানে আমি কেন গেলাম, ওখানে আমি গেলাম সংসদীয় কমিটিতে 2012-তে সংসদীয় কমিটিতে সিদ্ধান্ত হয় যে HBRC অকার্যকর, এটাকে অ্যাবলিশ করে দেবে, এটা রাখবে না। তারপরে একজন ইঞ্জিনিয়ার, ওই MP দিনাজপুরে বাড়ি, উনি বললেন যে এটা একদম অ্যাবলিশ করে দিবে। তো বলে যে আমরা সরকার কত লস দিবে, এটা মানে শ্বেতহস্তি হয়ে গেছে, এটা রাখা যাবে। তখন উনি বললেন যে ঠিক আছে, একটা লাস্ট আমরা দেখি। আর্মির এক ব্রিগেডিয়ারের নাম প্রস্তাব দিলেন, ব্রিগেডিয়ার কামাল। উনি হলেন
ও জাস্ট 2 বছর শেষ করছে কেডিএ থেকে। কেডিএর চেয়ারম্যান ছিলেন, ওনার নাম প্রস্তাব দিয়ে বললেন ওনাকে একটু HBRIDC করে দেখি উনি এটাকে উঠাতে পারে কিনা। এটা যখন আমাদের কাছে আসলো আমরা এটা আমাদের ভালো লাগে যে আমরা সিভিলিয়ান ফেল করছে, এখন আরবিকে দিয়ে একটা গবেষণা প্রতিষ্ঠান এটাকে রক্ষা করার জন্য তখন আমরা আমাদের বন্ধু বান্ধব পর্যায়ে নিয়ে আমরা একটা কুইক মিটিং করে সিদ্ধান্ত নিলাম। আমি তখন শিল্প মন্ত্রণালয়ে বিসিকের ডাইরেক্টর ছিলাম। তখন ওরা আমাকে বললো যে তুই চলে আয় এখানে। আমি বললাম যে আমি ওখানে যাবো কি যাবো না, এর আগে আমি একবার আসতে চাইছিলাম, আমাকে জিআরসি স্যার না করছে। জিআরসি স্যারকে সবাই চিনি আমরা, তাই আমি আসতে চাইছি, জিআরসি স্যার না করছে। কেন? জিআরসি স্যার বলছে তুমি প্রশাসন থেকে ওই সব প্রশাসনের লোক দিবে, ইঞ্জিনিয়ার আর্কিটেক্টর ওখানে যেতে পারবে না, সেই জন্য আমাকে না করলো এবং আমি যাই। কিন্তু এখন আমি যখন এই অবস্থা, এটা অ্যাবলিশ হয়ে যাওয়ার অবস্থা, তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি জামিল স্যারের সাথে কথা বলবো। ওই দিন রাতেই জামিল স্যারের বাসায় গেলাম। জামিল স্যার বললো তুমি এখনই আসো। আমি উইদিন এ উইক আমি ওখানে একটা অর্ডার করালাম, ওখানে গিয়ে আমি গেলাম। 5 বছরে ওটাকে খুব ভালো একটা অবস্থায় নিয়ে আসলাম, একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম, জাতীয় পরিবেশ পদক। তারপরে আমি রিটায়ারমেন্টের পরে 6 মাসের মধ্যে এটা আবার আগের অবস্থায় চলে গেছে। তখন আই হ্যাভ স্টার্টেড এই HBRC। এটা আমার নিজের পেনশনের টাকা, অ্যাপার্টমেন্ট বিক্রি করার টাকা আমি কাজ করে গত 8 বছরে আমি এখন ওই যে ওখানে থাকতে যা করছি তার চেয়ে ইনশাল্লাহ অনেক ভালো কাজ, ভালো ইনোভেশন আছে। তো এই কাজগুলোর একটু যে কী করলাম সেটার অল্প একটু পরিচয় করায় দেওয়া। HBRC অ্যাপ্রোচটা হলো রিসার্চ অ্যান্ড মডেলিং, prototype development, real world development, performance measurement, continuous optimization. Innovation is verified performance, not assumption. আমরা lightweight floor panel করতে পারি, তারপরে হচ্ছে thin shell roofing, domes, or envelope system হচ্ছে insulated watertight roof panel, cavity and thin wall panel, grounded foundation system, floor on grade system, stagnant system, seismic retrofitting, architectural envelope and forms, lifted sunshade element, louver। আসলে আমাদের একটা হাই রাইজ বিল্ডিং যদি হয়, একটা যদি একতলা দোতলা বিল্ডিং হয়, এই 100%-এই সিমেন্টে করা সম্ভব। আর যদি হাই রাইজ বিল্ডিং হয় সেখানে ফাউন্ডেশন কলাম বিম, এই ফাউন্ডেশন কলাম বিম ছাড়া আর সব কিছুই ফেরো সিমেন্টে করা সম্ভব। ইভেন আমরা ওই যে ফ্লোরগুলো আমরা যেমন কিছুদিন আগে আমরা শেষ করলাম ওই যে মির্জাপুর ক্যাডেট কলেজে এক্স ক্যাডেটদের ডোনেশনে ওখানে একটা 4তলা স্কুল, ওগুলো ওই যে ডক্টর মাহবুব আছে, আহসানুল্লাহ ইউনিভার্সিটি প্রভিসি ছিল, কিছুদিন আগে রিটায়ার করছে ডক্টর মাহবুব। ওরা ওই মির্জাপুর ক্যাডেট কলেজ অ্যালামনি, সে আসছে আমার কাছে এবং তাকে নিয়ে আর্কিটেক্ট, সে আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসাবে আমরা ওখানে ওই সব ফ্লোরগুলো ফেরো সিমেন্টে করছি। এইটা ওভারহেড অ্যান্ড আন্ডারগ্রাউন্ড ওয়াটার স্টোরেজ সিস্টেম, সেপ্টিক ট্যাঙ্ক, কন্টেনমেন্ট ট্যাঙ্ক, ইন্টিগ্রেটেড ওয়াটার টাইপ রুফ প্যানেল। আমরা যে জলছাদ এখন আর এই ফেরো সিমেন্টে আর ইপিএস শিট দিয়ে আমরা ওই রুফ ট্রিটমেন্ট করছি, সেখানে যে জলছাদের সাবস্টিটিউট হিসাবে ওখানে কিন্তু ইনসুলেটেড একটা লেয়ার দিচ্ছি, যেখানে আমার ইনডোর কমফোর্ট অনেক বেড়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ওইটা জলছাদেরও কাজ করছে। সেপ্টিক ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক, এই সবগুলো কিন্তু অলমোস্ট হাফ খরচে এবং অলমোস্ট ডাবল লংজিভিটি ডিউরেবিলিটিতে করা সম্ভব।
এইটা এটা হচ্ছে যে আমরা ওই মানে একটা ওয়ালে এটা দিয়ে আমরা ওয়াল করছি। এখন এটা কিছুই না, এটা হচ্ছে আমার যদি এখানে একটা ওয়াল আমি দিতে চাই, আমি এখানে প্রথমে ওই যে ইপিএস শিট যেটা, আমি ইপিএস শিটটা এখানে বসাবো। ইপিএস শিট বসায় আমরা ওই যে ছাদে ড্রিল করে এপক্সি দিয়ে ওখান থেকে চিকন যে কিছু রড একটা ওয়াল হয়ে যাচ্ছে। এই ওয়াল প্যানেলটা আমরা ইউজ করি। এটা এগুলো খুব এক্সপার্ট লোক ছাড়া এগুলো আমরা করতে পারছি না, সুতরাং এটাকে আমরা কাস্টিং সিটও করছি। ইভেন চিটাগাঙে এমপি সাহেবের 4 তলা বিল্ডিংয়ের 100% ওয়ালগুলো এটা করে দিচ্ছে। ইটের দেয়ালের বদলে আমার যখন একটা হলো ব্লক দিয়ে একটা দেয়াল করি, তখন আমার প্রায় 40% ওয়েট কমে যায়। ইটের দেয়ালের বদলে হলো ব্লক দিয়ে করি। আর আমি যদি এই স্যান্ডউইচ প্যানেল ওয়াল করি, তাহলে 70% লোড কমানো সম্ভব। 70% লোড আমার কমে যাচ্ছে এবং এইটার ইনসুলেশন প্রপার্টি ভেরি হাই। আমি যদি এক্সটার্নাল আউটার ওয়ালে আমি এই স্যান্ডউইচ প্যানেল ওয়ালটা যদি আমি করি, আমার টেম্পারেচারের ভেরিয়েশন বাহিরের সাথে ভিতরে অনেক বেড়ে যাবে। আমরা থার্মোমিটার দিয়ে আমরা চেক করে দেখছি, এবং এই থার্মাল ব্লক আর স্যান্ডউইচ প্যানেল ওয়াল আমি যেগুলো করছি সেগুলোতে কিন্তু আমি এখনো মাঝে মনিটরিং করছি। এই ট্রিমেন্ডাস রেজাল্ট পাওয়া যাচ্ছে। এগুলো সব দিক থেকে ভালো। এটাতে কার্বন এমিশন কম, এটাতে বিল্ডিং মাসটা কমে যাচ্ছে, তারপরে হচ্ছে এটাতে ইনসুলেশন প্রপার্টি ইউ ভ্যালু অনেক কমে যাচ্ছে। এটা হচ্ছে যে আমাদের যদি কোনো কলামে আমরা এখন একটা প্র্যাকটিসে কোনো কলামের একটু করতে গেলে অথবা কোনো কলামের শক্তি বৃদ্ধি করতে গেলে আমরা 4 ইঞ্চি থিকনেসের চারদিকে আরসিসি ওয়াল করি, যেটা আগের কলামের সাথে কোনো ইন্টিগ্রেটেড হয় না। এইটা এই কলামটাকে ওর ভিতরে যে রেক্টেঙ্গুলার কলামটাকে ওভাল শেপ করে বাইরে ওই যে ফেরোসিমেন্টের যেটা বললাম, ফেরোসিমেন্টের লাইনিং দিয়ে রেট্রোফিটিং করে ওই যে পলিমার মডিফাইড মর্টার দিয়ে যখন 5 মিলিমিটার দিচ্ছি, এগুলো ওই যে বিশেষ করে চিটাগাং বা আদার কোস্টাল এরিয়াতে এগুলো লাইন ডাবল হয়ে যাবে। এইগুলোর ভিতরে কোনো সম্ভাবনা থাকবে না যে রডে পরিচা পড়ার কোনো সুযোগ থাকবে না। কারণ চলমান এটা হচ্ছে এটা স্টিল হাউস। এটার কনসেপ্ট হলো ওই কোস্টাল এরিয়া যেখানে জলোচ্ছ্বাস হয়, সাইক্লোনের সময় যেখানে জলোচ্ছ্বাস হয়, আর যেখানে ফ্লাড প্রোন এরিয়া যেখানে বন্যা মানুষের চাল পর্যন্ত চলে যায়, সেখানে আমরা এইচপিআরসি থেকে আমরা এই প্রপোজালটা দিচ্ছি যে একজন মানুষ যদি 600 স্কোয়ার ফিটের একটা বাড়ি করে, 600 স্কোয়ার ফিটের একতলার বদলে সে 300 স্কোয়ার ফিটে 2টা ফ্লোর করবে, দোতলা করবে। দোতলা করলে পরে নিচের তলার যে পার্টিশন ওয়ালগুলো এগুলো কিন্তু যে মুভেবল হবে। এগুলোকে যখন সে বন্যা আসবে অথবা জলোচ্ছ্বাসে আর ওয়ার্নিং হবে, তখন সে নিচের ওই বেড়াগুলো খুলে দিয়ে সে তার ভ্যালুয়েবলস নিয়ে দোতলা চলে যাবে। আবার বন্যা চলে গেলে সে নিচের তলা আসবে, তাকে আর রাস্তার উপরে গিয়ে থাকতে হবে না, অথবা তাকে ফ্লাড শেল্টার সাইক্লোন শেল্টারে যেতে হবে না। এইটা স্টিল হাউস দেখা যাচ্ছে। আর নিচে যে বাড়িটা এটা হচ্ছে 100% ফেরোসিমেন্ট। এটা অন্য একটা সুবিধা আছে, এটা পোর্টেবল। এটা আমি করছি উখিয়াতে। ওই কনসেপ্ট ছিল যে রোহিঙ্গা শরণার্থীদেরকে পাকা বাড়ি দেওয়ার কথা। সরকার বলছে ওখানে আমার
ইকোলজি বায়োডাইভার্সিটি অ্যালাউ করবে না, ওখানে পাকা বাড়ি হবে না। আর ডোনাররা বলছে আমরা টাকা দিব, ওদেরকে রেসিলিয়েন্ট বাড়ি দাও। এরা তো ওই যে সাইক্লোন মোকায় বহু বাড়ি চালটা উড়ায় গেছে। তখন ইউএনডিপি আমাকে বললো এটা কোনো সমাধান খুঁজে বের করা যায় কিনা। আমি 3 মাস এটার উপরে কাজ করে এই বাড়িটা দিলাম, যেটা একটা স্যাম্পল করে দিলাম যে এটা ওরা পাকা বাড়িতে থাকবে। রোহিঙ্গারা চলে যাবে, এখানে 2 লাখ 3 লাখ যে বাড়ি হবে এগুলোকে 100% এখান থেকে উঠায় ওই যে নদী ভাঙন প্রবণ এলাকায় ওখানে লো ইনকাম পিপলকে দিবে, যাতে নদী ভাঙতে শুরু করলে তারা আবার এটাকে ওখানে আনতে পারে। তো এইটা পোর্টেবল হাউস, এটা যেটা বলছি কনটেক্সট ডিফাইন আর্কিটেকচার। চট্টগ্রাম ইজ নট ঢাকা। চট্টগ্রাম কোস্টাল, humid, saline, wind exposed, seismically sensitive, vertically growing. Material must respond to climate to reach density. Smarter, not heavier. The architecture of the future will not be heavier, it will be smarter. What smart means? Smart means reduce unnecessary mass, improve thermal performance, better moisture control, lower life cycle cost, integrated service, hybrid material strategy. The core message is the right material in the right context delivers the right performance. That is the core message. We are not here to replace tradition, we are here to evolve it, and evolution begins with performance. এগুলো কিছু হচ্ছে এই যে আমরা ইটের কনভেনশনাল ইটের বদলে আমরা থার্মাল ব্লক, এই থার্মাল ব্লকগুলো এটা যে আমার আবিষ্কার তা না, এগুলো কিন্তু মিডল ইস্টের বাড়িগুলোতে নর্মালি বাইরের ওয়ালে ওরা এই থার্মাল ব্লকটা দেয়, আর ভিতরের ওয়ালে ওরা ওই যে ঘন ব্লকটাও দেয়। কিন্তু ইনসুলেশন পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো বাইরের ওয়ালে ওরা ইউজ করে। এটা সব গভর্নমেন্ট দেশগুলোতে এগুলো ব্যবহার করে। এটা আমি এখানে যেগুলো আমি আজকে থেকে 8-10 বছর আগে যে অ্যাপার্টমেন্ট করছি, আমি এখন প্রতি বছর গিয়ে রিপোর্ট করে দেখি যে অন্য অ্যাপার্টমেন্টের তুলনায় এগুলো অনেক কম থাকে। এটা ইন্টারলকিং ব্লক, এটা ইউনি ব্লক, হলো ব্লক, এটা সেলুলার লাইটওয়েট কংক্রিট ব্লক, এগুলো পানিতে ভাসে। এটা প্যারাসিমেন্ট স্ল্যাব, এটা স্যান্ডউইচ ওয়াল প্যানেল, এটা প্ল্যান্টার। ইভেন আমরা ওই যে স্মল স্কেলে প্ল্যান্টার নিয়েও কাজ করছি, কারণ আমি ওই যে সচিবালয় গিয়ে পরিবেশ মন্ত্রী যত পরিবেশ নিয়ে এত কথা বলা করি, তোমার সচিবালয় সব হচ্ছে হয় প্লাস্টিকের না হয় মাটির, ও দুইটাই খারাপ। তাহলে আমি প্যারাসিমেন্টের টপ দিচ্ছি, যেটা 2-3 মিলিমিটারে আমি দিতে পারছি। এবং এইটার লাইট কনসিভিটি অনেক বেশি। এই একটা রুফ প্যানেল আমরা আরসিসি ছাদের বদলে, আরসিসি ফ্লোরের বদলে আমরা এটা করছি। ওই যে মির্জাপুর ক্যাডেট কলেজের এখানে এটা করছি, এখন 5 তলা, আর লক্ষ্মীপুরে একটা হচ্ছে এখন হাসপাতাল, এই তারপরে সিরাজগঞ্জে করলাম। অনেক জায়গায় আমি অনেকগুলো করছি এই রুফ প্যানেল দিয়ে। এই রুফ প্যানেলটা হচ্ছে আমাদের কনভেনশনাল যে রিল স্ল্যাবের কনসেপ্ট। করে আমরা ট্রেন দিয়ে উঠাচ্ছি, আর যেখানে ট্রেন নাই 5 তলায় একটা বাড়িতে ম্যানুয়ালি উঠেছি। এবং এইগুলোতে খরচ অনেক কমে যায়। এই যে লাইট ওয়েট ওজন কমার জন্য কনভেনশনাল বাড়ি থেকে অনেক খরচ কম, এবং
কোয়ালিটি অনেক বেশি। এটা হচ্ছে কেউ যদি বলে আমি ওই নিচে রিপটা নেব না, আমি নিচে প্লেন চাই, তার জন্য আমরা এটা দিতে পারি। অথবা এটা নর্মালি আমি ওই রুপে দিই, নিচের দিকে রিপ স্ল্যাব হলেও রুপে গিয়ে এটা দেই, তাহলে এটার পরে আমার আর ওই হিট ট্রিটমেন্টের জন্য কিছু করা লাগে না, কারণ ফেরোসিমেন্ট কংক্রিটের চেয়ে অনেক বেশি ইমপারমিয়েবল, পানি অ্যালাউ করে না। আপনারা জানেন যে ওই সরকারি অনেক শত শত ওই পানির ট্যাঙ্ক ছিল, 4 ফিট 4 ফিট পানির ট্যাঙ্ক, ওগুলো মাত্র 1/2 ইঞ্চি ওয়াল থিকনেস, কিন্তু 40 বছর এখনো কোনো অসুবিধা হচ্ছে না। ফেরোসিমেন্টটা সবচেয়ে বড় কোয়ালিটি হলো এটা যত পাতলাই হোক, এটা কোনো পানি অ্যালাউ করে না। সেই সুবিধাটা আমরা নিয়ে আমরা এটা রূপে যখন আমি এটা যখন আমি রূপে করবো, আমার এটার জন্য আর কোনো জলছাদ, আমরা যদি বর্তমানে যে ঢালাই তার উপরে জলছাদের যে কস্ট, তার চেয়ে অনেক কম খরচে আমরা এই সিস্টেমটা করবো। এটা আমরা করছি। আমরা সিমেন্টের স্ল্যাব এগুলো এইচবিআরআইতে করে। এইটা যদি একটা দেখেন, এটা আমার না, এটা আমি অনলাইন থেকে ছবি দিছি। এই কাজটি যে আমি করি সারা পৃথিবীতে তা না। এই যে বাড়িটা করলো, কলাম বিল করার পরে এখানে ইউপিএস শীট দিয়ে দুই পাশে হচ্ছে যেটা বললাম ওয়্যার ম্যাশ আর রিইনফোর্সমেন্ট দিয়ে এটা প্লাস্টার করে দিচ্ছে। এইটা ওয়াল হয়ে যাচ্ছে, পুরো বিল্ডিং এর ওয়েট কমাচ্ছে। টেম্পারেচার আমাকে থার্মাল ইনসুলেশনের কাজ করে দিচ্ছে। তারপরে হচ্ছে 100 বছর ওখানে কোনো ড্যাম বা লোনা বেরোয়ার এগুলোর কোনো সম্ভাবনা আমার থাকছে না। মেনটেন্যান্স খরচ না করলে চলে পুরা লাইফ পিরিয়ড। আর এগুলো হচ্ছে ফেরোসিমেন্টে যে অনেক পাতলা, এই যেগুলো আমরা বলি যে একজন আর্কিটেক্ট সে মানে কবি হয়ে যেতে পারে যদি সে ফেরোসিমেন্ট ব্যবহার করতে পারে। কবি হয়ে যেতে পারে মানে ইন এ সেন্স যে কোনো শেপ, ফর্ম, স্ট্রাকচার তার মাথায় যা আসে সেটা দিলে আমরা ফেরোসিমেন্টে ওই শেপ ওইটা করে দিতে পারি। যে থিকনেস যত পাতলা চাই আমরা দিতে পারি, যেটা আরসিসিতে সম্ভব না। কাজেই মানে ফেরোসিমেন্ট টেকনোলজিটা আর্কিটেক্টের জন্য অনেক বড় একটা ফ্রিডম এনে দিচ্ছে। এই টেকনোলজি যদি আমি ইন্ডিয়াতে প্রতি বছর যাই, আমি ওখানে লাইফ মেম্বার, ইন্ডিয়ান ফেরোসিমেন্ট সোসাইটি মেম্বার, তো পুনেতে মহারাষ্ট্রে, ওখানে আমি দেখি যে ইঞ্জিনিয়াররা কম, আর্কিটেক্টরা বেশি ওই ফেরোসিমেন্ট নিয়ে কাজ করছে। এবং আর্কিটেক্টরা শুধু ডিজাইন না, তারা নিজেরা ডেভেলপার হিসেবে কাজ করছে ফেরোসিমেন্ট। মোটামুটি গ্রস দুইটা ভাগে ভাগ করছে, যে ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ম্যাটেরিয়াল, আর্কিটেকচার বিল্ডিং ম্যাটেরিয়াল। আমি যদি 500 বিল্ডিং ম্যাটেরিয়াল হয়, এই যে দরজার সিটকেন, এটাও তো একটা বিল্ডিং ম্যাটেরিয়াল, তাই না? লকটাও একটা বিল্ডিং ম্যাটেরিয়াল। এখন ওইভাবে চিন্তা করলে আমি হার্ডলি 10 থেকে 15টা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল আছে, আর সব হচ্ছে আর্কিটেকচার বিল্ডিং ম্যাটেরিয়াল। কারণ ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ম্যাটেরিয়াল কোনটা? রড, সিমেন্ট, পাথর, বালি, এইরকম কয়টা ছাড়া আর ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল নাই। আর সব বিল্ডিং ম্যাটেরিয়াল হচ্ছে এটা কিন্তু আর্কিটেকচার বিল্ডিং ম্যাটেরিয়াল। কাজেই এই বিল্ডিং ম্যাটেরিয়ালে যদি কোনো রিভলিউশনারি চেঞ্জ নিয়ে আসতে হয়, এটা যদি ইমপ্রুভমেন্ট, এটা মাত্র আর্কিটেক্টে পড়ে, এটা ইঞ্জিনিয়ারে এখানে কিছু তেমন কিছু করার নাই। এই যে এই দরজা, এখানে হচ্ছে 4টা দরজার ফ্রেম আছে। আমি বর্তমানে কাঠের একটা ফ্রেমের চেয়ে অর্ধেক খরচে আমি ফেরোসিমেন্টের ফ্রেম করতে পারছি। কাঠেরটা বাথরুমে যদি হয় অথবা বারান্দায় হয়, এগুলো কিন্তু বেশি দিন যাবে না, এগুলো পচে যাচ্ছে। আর সেখানে ফেরোসিমেন্টের এটা আমরা যেখানে করছি, সেখানে কোনো
করার পরে এটা সারা জীবনে তো আর পচে নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু বোঝার কোনো উপায় নাই। এই যে দুটা দরজা পলিশ করা, ওই সাদাগুলো তো ফেরো সিমেন্টের, এই দুইটার মধ্যে একটা কাঠের একটা ফেরো সিমেন্টের, কিন্তু খরচ পড়বে অর্ধেক। ফেরো সিমেন্টের নানাবিধ ব্যবহার এখানে, ইভেন ওই যে পুকুরের পাড় ভেঙে যাওয়া, পাইলিং করা, এগুলো সব ফেরো সিমেন্টের। কম্পাউন্ড ওয়াল, বাউন্ডারি ওয়াল, এগুলো আমরা ফেরো সিমেন্টের। এই যে দোতলা বাড়ি, ওটা আন্ডার কনস্ট্রাকশন, এটা 100% প্রিকাস্ট। আমরা নিচে করে ফেরো সিমেন্টের নিচে করে এটা ট্রেনে উপরে উঠায়া এই বাড়িটা করা আছে। বাঁ দিকের যে রুমটা, এটা চিটাগাং একটা মসজিদের, আর ডান দিকের যেটা, এটা বড়, এটা 40 ফিট ডায়া, এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের। এই বড় রুমটার একটা কাহিনী আছে, সেটা হলো এটা ওই যে বেগম খালেদা জিয়া যে বঞ্জল রোডে থাকতেন, সেই ওই ওনাদের বাড়ি ভেঙে পড়ে অ্যাপার্টমেন্ট করা হলো ওই ইয়েতে বিডিআরে যারা মারা গেছে তাদেরকে অ্যাপার্টমেন্ট দিচ্ছে তাদের ফ্যামিলিতে। সেখানে রাস্তার পাশে একটা মসজিদ করছে 5 তলা। সেই মসজিদ যখন শেষ করলো, তখন আর্মি চিফ যে উনি বলে আমি এই মসজিদ নিব না, এটা মসজিদের ক্যারেক্টার না, এটাকে অফিস বিল্ডিং এর মতো মনে হচ্ছে, তা কি করতে হবে? ওই যে আর্কিটেক্টকে বললো, আর্কিটেক্ট ছিল ডিটিসি, তো বললো যে আমরা উপরে একটা ডোম টোম করে না দিলে মসজিদ মসজিদ মনে হচ্ছে না। তখন আর্কিটেক্ট একটা মাঝখানে ডোম করে দিল। এখন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার বলছে এটা করা যাবে না, আমি ফাউন্ডেশনে কলামে তো এটা লোড করি না। এইটা দিয়ে যখন লাগলো একটা স্টিলমেট হলো, তখন যে কনস্ট্রাকশন করে ইঞ্জিনিয়ার সে আসছে আমার কাছে আসার পরে আমি বলছি যে এটা কোনো ব্যাপার না, আমি করে দেব এটা। তো আমি যখন করে দিব, যে অরিজিনাল ডিজাইনার সে তো বুঝে, সে ফেরো সিমেন্ট সম্পর্কে জানে না, সে আপত্তি করলো। তখন আমি বলছি তার সাথে একটা মিটিং করে যখন তারা বুঝালাম, বললাম যে আপনি এখানে যে লোড, লাইভ লোড যেটা, আর হচ্ছে জলছাদের একটা লোড করি আমরা, সেই জলছাদের যে লোড দিচ্ছেন তাতে করে 60 পাউন্ড আসে, আমি আপনাকে 30 পাউন্ডে যদি লোড করে দিতে পারি সব আপনার অসুবিধা কি? বলে না, কোনো অসুবিধা না। দেন উই হ্যাভ ডিসাইডেড, এবং আরসিসি এই ডোম করতে যে খরচ, তার অর্ধেক খরচে আমরা এই ফেরো সিমেন্টের এই ডোমটা করলাম। এবং এইটা ওই আরসিসি তো ওই যে বললাম, আরসিসি ডোম টোম এই যে অর্গানিক শেপ কিন্তু আরসিসিতে করা যায় না, মানে অনেক অনেক টাকা ওই যে শাটারিং খরচ চলে আসে, এটাতে কোনো শাটারিং লাগে না। সেকেন্ড হলো ওই যে স্লোপের মধ্যে, আমরা ইঞ্জিনিয়ার আর্কিটেক্টরা তো বুঝি, একটা জিনিস যখন এরকম স্লোপে থাকে, ওখানে কংক্রিট তো কমপ্যাকশন করা যায় না। ওখানে কংক্রিট যদি আমি কমপ্যাকশন না করি, তাহলে এই কংক্রিট তো পোরাস কংক্রিট হবে, এবং এটা লাইফ লংজিভিটি 10 বছর 20 বছর। ক্যান্টনমেন্টের যে বড় মসজিদটা, ওর ছাদে যে ডোম, ওইটা সব বিভিন্ন জায়গায় শুধু ফাটতেছে আর রিপেয়ার করতেছে, ফাটতেছে। আর ফেরো সিমেন্টের এটা অ্যাবসলিউটলি এটা কোনোদিন এই সমস্যাটা হবে না, কারণ এটাতে ওই লুজ কোনো ইয়ে নাই, অর্ডার নাই। এই যে দরজা, চৌকাঠ এবং পাল্লাও আমরা ট্রাই করছি ফেরো সিমেন্টের। এই যে হলো বিম, এগুলো একটা বিম ওজন ওই যে নিচে করে ভিতরে হলো একটা বিম করে আমরা জাস্ট উপরে উঠে দিচ্ছি। এতে ম্যাটেরিয়াল অনেক কম লাগতেছে এবং খরচও অনেক কমে যাচ্ছে, আর কোয়ালিটি অফ দ্য কনস্ট্রাকশন 100% এনশিওর করা যাচ্ছে। এটা পোর্চের একটা পাতলা চেনের পোর্চ, গাড়ি বারান্দা, এটা পিডব্লিউডির একটা বিল্ডিং এ সিলেক্ট করলাম এটা। থ্যাংক ইউ অল। এবং জাস্ট একদিনের ট্রেনিং এ যে কেউ বানাতে পারে, একদিনের ট্রেনিং এ যে কেউ এই কাজটা বানাতে পারবে। থ্যাংক ইউ অল।